নাটক অপরাহ্নের আলো, রচনা শঙ্কর বসু ঠাকুর, অভিনয় আছেন সঞ্জীব ভট্টাচার্য, মদন দাস, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, কমলেন্দু পাল, সুপ্রভাত রায়, অনুপম ঘোষ, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, পল্লবী গুপ্ত দাস, পূজা সিং। আবহ পার্থ চট্টোপাধ্যায়, আলো গোপাল রাজ, মঞ্চ ঘনশ্যাম সরকার, ধ্বনি লোকনাথ সাউন্ড, রূপসজ্জা দীপেন্দ্রনাথ শীল, নির্দেশনায় সুব্রত চক্রবর্তী এবং বিপ্লব রায়চৌধুরী। নাটক অপরাহ্নের আলো। আরে না ভাই, না আজকেও যেতে পারবো না। না 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 সম্ভব নয় ভাই, আমি মানসিকভাবে, তুমি তো আর সে পরে দেখা যাবে। তুমি আপাতত এক কাজ করো, আজকে সব অ্যাপয়েন্টমেন্ট তুমি ক্যান্সেল করো। সবই তো করলাম, কি যে করি। আরে সে পরে দেখা যাবে, আমি বলছি তো তোমাকে। আচ্ছা ঠিক আছে, ওই আছে একরকম আর কি। আচ্ছা এ হ্যাঁ, ওই মিস্টার চ্যাটার্জিকে মনে আছে তোমার? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ ঠিক ধরেছ, আমি আমার কাছেও উনি বলেছিলেন একবার গল্প করতে করতে যে লালবাজারে ওনার এক, হ্যাঁ 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 অফিসার, একটু কন্ট্যাক্ট করো না, তুমি নিজে যেও দরকার হলে। আচ্ছা হ্যাঁ দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তোমার আসার দরকার নেই, আমি বলবো তোমাকে। ও না না পরে দেখবো, তুমি ঠিক আছে ঠিক আছে, আপাতত আমি রাখছি, আমি পরে পরে ফোন করছি তোমাকে। আচ্ছা তুমি ওষুধ, হ্যাঁ কি এই পরিস্থিতি, তার মধ্যে তুমি যদি আরো বেশি অসুস্থ হয়ে পড়ো, আমি কি করবো বলতে পারো? না গো, নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। বাবা জানো আমাকে শাস্তি দেওয়ার জন্যই, সকলের কাছে হেয় করে দেওয়ার জন্য এই কাজটা করলেন, জানো তো। শোনো, নিজের ওপর সব দোষটা চাপিয়ে নিও না। তাছাড়া আমার কি মনে হয় জানো, বাবা না আমার ওপর অভিমান করেই। আরে বাবা, তোমার ওপর অভিমান হতেই পারে, কিন্তু ইদানিং উনি আমাকে একদম সহ্য করতে পারছিলেন না। পরের বাড়ি থেকে এসেছি তো, তাই আমি পরই রয়ে গেলাম, জানো তো। আমি কিন্তু ওনাকে নিজের বাবার মতো। সে কথা বাবাকে বলেছো কোনোদিন? ভাব পাচ্ছে কথা বলতে, বাবার ওপর কোনো ভাব আবদার নেই, উচ্ছ্বাস প্রকাশ করবে না। নিচের দোষটা দেখতে পাচ্ছ না, তাই না? হঠাৎ করে তুমি বাবার কাছ থেকে অনেকটা দূরে সরে আসছিলে। আগে একসাথে বসে টিভি দেখা, গান নিয়ে কথা, রাজনীতি নিয়ে কত কথা, কিন্তু গত 1.5 বছর ধরে দেখছিলাম তুমি শুধু নিজের ঘরে বসে টিভি দেখছো। ছুটির দিনে একসাথে যারা খেতে পর্যন্ত বসতে না। কতদিন শুনেছি বাবা গুবলুকে বলছেন, হ্যাঁ রে তোর বাবাটা রাত্রে খাবে না। আচ্ছা আচ্ছা তুমি বলতে পারো এই বাবার সঙ্গে আমার সম্পর্কটা কেন এরকম নিরুত্তাপ হয়ে গেল? বারে আমি কি করে বলবো, কিন্তু এটাও তুমি অস্বীকার করতে পারবে না। আমি তোমাকে বহুদিন বহুবার বলেছি, যাও না যাও, বাবার কাছে যাও, একটু গিয়ে বসো, গল্প করো, কথা বলো। তুমি তুমি অনেকবার আমাকে বলেছো, অনেক দিন অনেক, কিন্তু ইদানিং বাবা গুবলু ছাড়া কাউকে পাত্তা দিত বলো? আমাকেও কেমন যেন একটা ইগনোর করে চলতো।
আমার না আমার একটু অভিমান হতো জানো তো। লোকের কাছে না এসব বোকা বোকা কথা আর বলো না। বাবা তোমার ছেলেকে ভালোবাসা বলে তোমার হিংসা এখানে হচ্ছে। আর কে আছে, এখানে আর কে আছে? আমি তোমাকে বলছি। আসলে আসলে ব্যাপারটা কি জানো, সেই কবে মাকে হারিয়েছি, তারপর তার এই মারা ছেলেটার হাত ধরে আমার বাবা একা পথ চলেছেন, এই লং জার্নি। কোনোদিন একটু বিচ্যুত ওই মানুষটাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। তার জগৎটা জুড়ে ছিল শুধু আমি, এই শুভময়। তোমাকে বিয়ে করার আগে পর্যন্ত না উনি আমাকে বুকে রাখলে ধরে রাখতেন জানো। আর আমি কেমন যেন একটা আরাম বোধ করতাম। কিন্তু তুমি তার যথাযথ খেয়াল রাখতে না। হ্যাঁ হ্যাঁ, এই অভিযোগটা তুমি আমাকে করতেই পারো, আমি সেটা মাথা পেতে নিচ্ছি। কিন্তু আসলে ব্যাপারটা কি জানো, এই ভদ্রলোক নিজেকে এতটাই বেশি স্বয়ংসম্পূর্ণ ভাবতো না যে আমি কিছু করতে গেলে আমাকে বাধা দিয়ে বলতেন না আমি পারি সব, তোমাকে ভাবতে হবে না। তোমার মা চলে গিয়ে আমাকে বড় মজবুত করে দিয়ে গেছে। আমার জন্য ভেবো না, নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করো, নিচল মানুষ হও। এইসব কথা মানে আমার আর ভালো লাগছে না, বুঝলে তো। হ্যাঁ ঠিক এই কথাগুলো জানিস আমাকেও বলতো, এমনকি গুবলুকেও একই কথা বলতো রে, মানুষ হও, ভালো মানুষ হও, নিটোল মানুষ হও। নে দিদি স্যুপটা খেয়ে নে তো। মা যে তোকে কেন এখানে পাঠিয়েছে আমি বুঝতে পারছি না। সেই কাল রাত থেকে তুই আমার পিছনে টিকটিক করেই চলছিস। তুমি তো আমার কোনো কথাই শোনো না। মা ওকে পাঠিয়েছে, এবার যদি কোনো কাজ হয়। নে না খেয়ে নে না স্যুপটা। তুই কেন এরকম অবুঝ বলতো? আরে বাবা, সেই মানুষটা কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে কে জানে, আর তোরা খালি আমার খাওয়া নিয়ে জোরাজোরি করছিস। এই দিদি আমি বলছি শোন, মেসমশাই না কোথাও দুষ্টুমি করে লুকিয়ে আছেন রে, আর যেখানে রয়েছেন ভালো রয়েছেন। নে প্লিজ স্যুপটা খেয়ে নে। দোলা, তোর মনে কথা বলছে? বলছে তো, পরে আমার কথাটা মিলিয়ে নিও। ভারী আমার গণদ ঠাকুর এলেন আর কি। আচ্ছা হ্যাঁ গো, হ্যাঁ তুমি যে গুবলুকে ও বাড়িতে কেন রেখে এলে, মা ওকে একা সামলাতে পারবে গো? এই দিদি তুই কেন টেনশন করছিস? দাদার ছেলেটা রয়েছে, ওরা দুজনে একসাথে খেলা করবে রে। আর তাছাড়া এখানে তো শুধুই বাবার খোঁজ করছে, আর সারাদিন শুধু বায়না। একদম ঠিক বলেছো জানো তো, রাতেও ঠিক করে একদম ঘুমোচ্ছিল না। ওই জন্যই তো বলছি রে, ওখানে গিয়ে ভালো থাকবে, এইসব ব্যাপারগুলো না ও দেখবি ভুলে থাকবে। বলছিস? একদমই এই তো তো সব এখানেই আছিস দেখছি। আরে মামা দিদির কাছে খবর পেলাম বেআই মশাই নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বলছি মা, সব বলছি, তুমি আগে বসো তো। হ্যাঁ মামা বসুন একটু, কি বলি। বসো। তা মামা তুমি পুরী থেকে কবে ফিরলে? ওরে বাবা, আজ সকালবেলায় ফিরলাম, তারপর দিদিকে ফোন করে তোদের এই সমস্ত ঘটনার কথা জানতে পারলাম, বুঝলি। আচ্ছা মামা, তুমি এসেছো না, ভালোই হয়েছে জানো তো। আমার ভীষণ ভয় করছে মামা, বাবার কিছু হয়ে গেল। দেখছো মামা, দেখছো দিদিটা না খুব অবুঝ। এই বাজে বাজে কথা বলিস না। হ্যাঁ রে, তোর ছেলেটা কোথায়? তাকে তো দেখছি না, স্কুলে পাঠিয়েছিস নাকি? না না, মা এসে ওকে নিয়ে গেছে বুঝলে মামা, কদিন ওখান থেকে স্কুলে যাওয়া আসা করবে। বাহ, বেশ বেশ, খুব ভালো কথা বলেছিস, খুব ভালো। শুভ, হ্যাঁ মামা বলুন। বিআই মশাই কি হঠাৎ অন্তর্ধান হয়ে গেলে, নাকি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না মামা। না মানে এই কথা কাটাকাটি, রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যাওয়া, নাকি কোনো ধোঁয়াই তো খুব। হ্যাঁ, তা ঠিক বলতে পারবো না, তবে জানেন মামা, হ্যাঁ বাবা না ইদানিং খুব চুপচাপ হয়ে গেছিলেন। না না সুবিধা, এই কথাটা তুমি ঠিক বলছো না। আমি এলে মেসমশাই কত হাসি মজা ঠাট্টা, এমনকি গুবলুর সাথে কত আনন্দ করতে। এই কথাটা তুই একদম ঠিক বলেছিস। কি আশ্চর্য মানুষ এই বিআই মশাই, আর গানের গলা কি! আমি এখানে এলে একটা গান না শুনে আমি এখান থেকে উঠতামই না। চল রানি, চলো সব খুলে বল, দেখি কোনো সূত্র পাওয়া যায় কি। আমি দোষী মামা, আমি দোষী। বাবা যাই করে থাকুক না কেন, সব আমার জন্য হয়েছে জানো তো, সব দেখেছেন মামা, আমার জন্য। দেখেছেন
কি ভাববে বলুন তো 5 জন শুনলে এইসব? ঠিক এই কথাটাই মাও দিদিকে বলেছে, কিন্তু দিদি তো কারোর কোনো কথা শুনছে না। চুপ কর পাকা বুড়ি, চুপ কর। আরে দিদির কাছে শুনলাম ঘটনাটা ঘটেছে নাকি কয়েকদিন আগে। আগে? হ্যাঁ মামা, এই 4 দিন আগে। আমরা অফিসে বেরিয়ে যাওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা, তবে ঠিক কখন ঘটেছে এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। এটা তুই এমন কোনো কথা বলিসনি তো যাতে মনে উনি আঘাত পেতে পারে? না মামা, কি বলছো? বাবা কি তেমন মানুষ যে তার সাথে ঝগড়া করা যায়? কিন্তু জানো তো, ওই একটাই দোষ, নাতিকে কিচ্ছু বলা যাবে না। এই কথাটা তুই একদম ঠিক বলেছিস, নাতিকে কিচ্ছু বলা যাবে না। আর এটাও আমি লক্ষ্য করেছি, বুঝলি? আর তো শ্বশুর মশাইকে আমি এই কথাটা বেশ কয়েকবার বলেছি, এই মশাই আপনি ওর এত উপদ্রব সহ্য করেন কি করে? তা আমি কি বলতেন জানিস? কেন বাচ্চাদের এই দুষ্টুমি, দুরন্তপনা, আরে আমি তো ছেলেবেলা, আর আমি গুবলুকে ওর ছেলেবেলা এনজয় করতে দিচ্ছি। জানেন মামা, বাবা না ছেলেবেলায় আমাকে নিয়েও গ্রামের বাড়িতে যেত। ওখানে গিয়ে ধুলোয় লুটোপুটি খাওয়া, নদীর জলে স্নান করা, ওই নদীর ধারে কাশবন, নলখাগড়ার জঙ্গল, ও ওইখানে শিয়ালের গর্তের খোঁজ করা, এসব কোনো কিছুতে আমার বাবা না কোনোদিন বাধা দেয়নি। আরো উৎসাহিত করতে আমাকে। তারপর গুবলুটা যখন একটু বড় হলো, বাবা চাইতে লোকে নিয়েও গ্রামের বাড়িতে যেতে আমার মতো। কিন্তু মামা এই ডলি, হ্যাঁ, আমি বাধা দিতাম, কিন্তু কেন জানো? আমি চাই না বাবা এই বয়সে এতটা ধকল সহ্য করে। আর তাছাড়া মামা, তুমি বলো তো, আবদার পেলে ছেলেটা একেবারে হাতের বাইরে চলে যাবে না? ঠিক, কথাটা তো একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে কি জানিস তো মা, এই দাদু নাতির একটা সম্পর্ক, একটা আলাদা কেমিস্ট্রি, বলুন মামা। ঠিক, একদম ঠিক, এটাই ও মানতে চায় না। জানো মামা, যেদিন এইসব ঘটনাগুলো ঘটেছিল না, সেদিন দিদি কি করেছিল? আরে কি করেছিল আমি তো সেটাই জানতে চাইছি। ওটা ছাড়ুন, ওটা কোনো বিশাল ব্যাপার নয়। এই গুবলু স্কুলে যাওয়ার সময় হচ্ছে ও বাথরুমে, ছেলেটা এত দুষ্টুমি করছিল না জানো মামা, কিছুতেই বাথরুম থেকে বের হবে না। তখন আমি ওনার রাগের মাথায় দিয়েছি একটা ঠাস করে থাপ্পড় মেরে। আর বাবা এসে আমি ওর রাগের মাথায় ছিলাম, বাবাকে তখন বলে ফেলেছি কিছু। শুভ, তুমি স্পটে ছিলে না? আমি ছিলাম মামা, আমি আমার ঘরেই ছিলাম। কিন্তু জানেন মামা, এই বাবার আর কথাবার্তার মধ্যে আমি নিজেকে একদম জড়াই না। হ্যাঁ, তা জড়াবে কেন? ও না আসলে সবসময় গা বাঁচিয়ে চলে, আর যত দোষ হয় সব আমার। আচ্ছা মামা, তুমি বলো তো, তোমাদের জামাই তো গুবলুটিকে একটু শাসন করতে পারে, কিন্তু কিছুতেই করবে না, পাছে বাবা কিছু মনে করে। আসলে কি বলতো দিদি ব্যাপারটা, এই শুভদা হচ্ছে আমাদের গুডি বয়। এইরকম একটা পরিস্থিতি তাতে তোর ইয়ার্কি করতে ইচ্ছে করছে? মামা, তুমি হাসছো মামা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমি আর কিছু বলবো না। ওরে বাবা, তোরা ব্যাপারটাকে এত জটিল করে দেখছিস কেন বলতো? হ্যাঁ, দিদির কাছে শুনলাম বেআই মশাই নাকি ব্যাংকের পাস বই, এটিএম কার্ড আর টুকিটাকি জিনিসপত্র দিয়ে বেরিয়েছে। আপনি ঠিকই শুনেছেন। আর বাবার ট্রাভেল ব্যাগটাও বাবার ঘরে নেই। আর এই সমস্ত ঘটনা, সমস্ত কথা আমি পুলিশকে জানিয়েছি। এতটা বাড়াবাড়ি না করলেই পারতেন। মানে কি বলছো বাবা? আমরা মানুষটার কোনো খোঁজ খবর করবো না? পুরি বাবা, আমি তো সেটাই বলতে চাইছি। বেআই মশাই অভিমান করে 2-4 দিনের জন্য বাইরে কোথাও গেছে মেজাজ ঠান্ডা করতে। দেখো হয়তো তোমাদের দেশের বাড়িতেই গেছে। না মামা, বাবা সেখানে যায়নি। যায়নি? না। তাহলে তো অন্য কোথাও গেছে। সেই জায়গাটা কোথায় সেটাই তো মামা খোঁজ করছি। তাছাড়া বাবার যেখানে যেখানে যাওয়ার সম্ভাবনা কথা ছিল, আমি প্রত্যেকটা জায়গা খোঁজ নিয়েছি। আমাদের আত্মীয় স্বজন পরিজন তারাও খুব অরিড। আর তাছাড়া জানো মামা,
পাড়ার লোকেরাও না সব উল্টো পাল্টা মন্তব্য করছে, মজা করছে। আমার আর ভালো লাগছে না মামা। ও মামা এ নাও চাটা নাও তো। তুই আবার চা করতে গেলি কেন? বাড়িতে এরকম একটা পরিস্থিতি চলছে। দে। আরে এই যে তুমি বললে চিন্তা করার কোনো কারণ নেই, তবে বলিস না? হ্যাঁ 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 ঠিকই তো চিন্তা করার কোনো কারণ নেই। বাহ, বিড়ে চাটা বানিয়েছিস তো? হ্যাঁ, আচ্ছা শুভ, তোমাদের এই ফ্ল্যাটের সিকিউরিটি? হ্যাঁ, তারা দেখেছে, ওই একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যেতে দেখেছে। আর দেখেছে? হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ গুড। আমি যা ভেবেছি ঠিক তাই। আরে মানে ওই যে বললাম মেজাজ ঠান্ডা করতে গেছে। আচ্ছা মামা, হ্যাঁ তুমি ঠিক বলছো? বাবা ঠিক ফিরে আসবেন তো মামা? দেখ, ফিরবেন কিনা আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ, এই যে বলছো সব ঠিক আছে, আবার এই বলছো মেশোমশাই ফিরবেন কিনা তা তুমি বলতে পারছো না। মনে হচ্ছে তুমি ভীষণ কনফিউজড মামা। এ বাবা, এই যে অনাদিবাবু চলে যাওয়া, বুঝলি, এই অনাদিবাবু চলে যাওয়া এর মধ্যেও একটা অ্যাঙ্গেল। দেখছো দেখছো মামা আবার একটা নতুন পয়েন্ট আমদানি করছে। ও মামা তুমি দিদিকে কেন ঘাবড়ে দিচ্ছ বলো তো? কিন্তু ভালো শরীরটা বিপদ হলো। এমনি ভালো নেই গো। আচ্ছা, বিপদ তো হলো। আমি কোনো কথা বললেই তোরা অন্যরকম মনে করছিস। ঠিক আছে, যা, আমার এখানে কোনো কথা বলাই যাবে না। মামা আপনি ব্যাপারটা অন্যভাবে নেবেন না। আপনি যেভাবে বলছেন আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার কথার মধ্যে কেমন যেন একটা রহস্যর ব্যাপার আছে। আর আমারও কিন্তু একটু ভয় লাগছে। ওরে বাবা, শোনো, ভয় পাবার কিচ্ছু নেই। আমি যেমনটি ভেবেছি হ্যাঁ, তেমনটি যদি হয়, তোমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। মানে 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 এই হচ্ছে চরম আধ্যাত্মিক ব্যাপার। আমার মনে হচ্ছে মহাত্মা অনাদি চক্রবর্তী কোন মুখ্য পথে গমন করেছে। না মামা, বাবা এসব ধর্ম টর্ম নিয়ে না একদম মাতামাতি করা পছন্দ করতেন না। মামা ও ঠিকই বলছে। বাবার আমার মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হতো, অনেক বিষয় নিয়ে কথাবার্তা হতো, কিন্তু কোনোদিন এই ধর্ম নিয়ে কথা বলতে শোনোনি, তাই তো? বসো, ওখানে বসো। শোনো শুভ, বুঝলে, এইসব জিনিস মানুষের অন্তরে চাপা থাকে, কেউ জানে না, কেউ বুঝতেও পারে না কখন কিভাবে এর বিকিরণ ঘটে। তোমরা গাঙ্গুলি মশাইয়ের নাম শুনেছ? গাঙ্গুলি মশাই? হ্যাঁ। না তো। শোনোনি না? শোনোনি? আচ্ছা, তপানন্দ মহারাজের? হ্যাঁ, তার কথা কে না জানে। কত বড় মহাপুরুষ বলো তো তুমি। এই তপানন্দ মহারাজ আর গাঙ্গুলি মশাই হচ্ছেন একই মার্গের উচ্চকোটির মহাপুরুষ, বুঝলে শুভ? এরকমটা যদি হয় তাহলে বলো তো কত বড় মহাপুরুষের বেটা হবে তুমি? বাবু আছেন নাকি? বেশ গুছিয়ে বলা শুরু করেছিলাম, আসলে বাবার খোঁজ নিতে আসছেন তো অনেকে, কাউকে তো না করতে পারি না। এই গলাটা শুনে মনে হচ্ছে সৌমিত্র বাবু। কি ওই ভদ্রলোক হ্যাঁ। যিনি প্রত্যেকের খুদ খুঁজে বেড়ান? করি। এখন আজ্ঞাটা প্রশ্ন করবে, চোখ লেগে যায়। এত ডেকে সারা না পেয়ে আমি নিজেই ঢুকে বললুম, আমি না ভেতরে যাচ্ছি, এখানে থাকলে আমার মেজাজটা একেবারে গরম হয়ে যাবে। আচ্ছা মামা আমি দিদির সাথে ভেতরে গেলাম। চলে গেলেন কেন? হ্যাঁ, বুঝেছি, আমার আশাটা ওনার ঠিক পছন্দ হয়। তাই শুনুন, আপনি ব্যাপারটা অন্যভাবে নেবেন না। আসলে একটু জ্বরটা বেড়েছে তো, তাই বসে থাকতে পারলাম না, হ্যাঁ? ভেতরে গেল আর কি। জ্বর? হ্যাঁ, সে কি, কবে থেকে? এই দুদিন হলো। না, নেগলেক্ট একদম করবেন না। হ্যাঁ? চারিদিকে যেভাবে ডেঙ্গু হচ্ছে, এতে বিপদটা কোথায় জানো শুভ? কোথায়? অনেক সময় আমাদের এই মেন্টাল শক হ্যাঁ। বা ট্রমা থেকে বিভিন্ন রোগের উপসর্গগুলো দেখা যায়। তবে এসব কেস কিন্তু খুব খারাপ, বললেন শুভবাবু। হ্যাঁ। আমার একবার উচিত ছিল ওনাকে দেখা। আপনি কি ডাক্তার নাকি? আরে না স্যার, আমি ডাক্তার নই, আমি বিজনেসম্যান। আপনি কেমন হয়? এই উনি আমার মামা, মানে মামা শ্বশুর। হ্যাঁ, হ্যাঁ। মা
মামা শ্বশুর, বাবা বাবা, বেশ ভালো, বেশ ভালো। এই মামা শ্বশুর, খুশ শ্বশুর, টিস শ্বশুর, এগুলো সব লুপ্ত প্রায় প্রজাতি। দেখছেন না আমার নো মামা, নো কাকা, নো চাচা, নো মামি, নো পিসি, ফলে তুত্তু বলে আমার কিচ্ছু নাই। আই মিন কাজিন। এই শুনুন মশাই, বাবা 4 দিন হলো নিখোঁজ হয়েছেন, আর কি কারণে উনি গৃহত্যাগ করেছেন সেই বিষয়ে কোনো রকম কোনো নোট রেখে যাননি। আমরা পুলিশে খবর দিয়েছি, নিজেদের মতো সব জায়গায় খোঁজ খবর করছি, আর সব থেকে বড় ব্যাপার হলো মানসিকভাবে আমরা প্রচণ্ড বিপর্যস্ত। এর বাইরে আপনাকে কিছু আমার বলার নেই। চাপ বাবা, আপনি তো মশাই ওই বালতি করে নর্দমায় জল ঢালার মতো এই ঝাপাই করে এই কথাগুলো বলে আমি চলে যেতে বলছি। শুনুন শুনুন শুনুন, ওনারা এক কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, তাই এইটাই তো স্বাভাবিক। তাই বলে নিজেকে এত কষ্ট দিচ্ছেন? হ্যাঁ, এই যে শুনুন, হ্যাঁ বলুন। শুনুন, আপনার ওই কথাগুলো ওই ভাঙা মোবাইলে লোড করে রাখুন। মানে পরে কেউ এলে ওই মোবাইলের বোতামটাকে টুকুস করে টিপে দেবেন, ব্যাস সব ক্লিয়ার। কিন্তু কথাটা হচ্ছে শুভবাবু, এখন আপনি এত জোর দিয়ে কি করে বলছেন বলুন তো যে আপনার বাবা গৃহত্যাগী করেছেন? হ্যাঁ এই মশাই, আপনার কাছে কি অন্য কোনো ইনফরমেশন আছে নাকি? হ্যাঁ শুভবাবু, এই ইনফরমেশনকে ফিরিকিট করা যায়, বুঝেছেন? আপনি মানে গুজব ছড়াতে বলছেন নাকি? হ্যাঁ স্ট্রেঞ্জ। আমি জানতাম আপনি আমার এই ফিরিকেশনের মানেটাকে শেষ পর্যন্ত এই করবেন। এই যে শুনুন, ওনাদের জামাই কোনো ভুল বলেনি, মানেটা তাই দাঁড়ায়। শুনুন, কথাটা আমি একটু ব্যাপক অর্থে ব্যবহার করি, বুঝছেন? ধরুন যে কোনো ঘটনা তার বিভিন্ন অ্যাঙ্গেল মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। প্রথমত সম্ভাবনার দিকগুলোকে আস্তে আস্তে এক জায়গায় তুলতে আরম্ভ করুন, তারপর সেখান থেকে এই একে একে এই এটাকে ছাটেন, ওটাকে ছাটেন, ওটা বাদ দিন, এটা বাদ দিন, এইভাবে করতে থাকুন। তারপর দেখবেন ঘটনার মর্মস্থলে, আই মিন হার্ট অফ দ্য ম্যাটারে পৌঁছে গেছেন। শুভদা, শুভদা, হ্যাঁ। তোমায় দিদি ডাকছে, এসো একবার। না, হ্যাঁ যাবে না মানে মামনি, দিদিকে যে বলো আমরা এখন ঘটনার মর্মস্থলে আঘাত করতে যাচ্ছি, তাই শুভবাবু এখন যেতে পারবেন। এই যে শুনুন শুনুন শুনুন, আমাদের মেয়েটা খুব অসুস্থ, জামাইকে ভেতরে যেতে দিন। আরে মশাই, গোটা সিস্টেমটাই আজ অসুস্থ হয়ে পড়েছে, কিছু করার নেই, এইভাবেই তো আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু মামা, চিন্তার বিষয় হলো এই বাড়ির কর্তা একজন সিনিয়র সিটিজেন, অথচ তিনি আচ্ছা মামা, এই ব্যাপারে তার ছেলের বউ বা ছেলে কিছু করেনি তো? সাংঘাতিক কথা বলছেন। হ্যাঁ আপনি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছেন এবার। না 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 না, আপনার গায়ে জ্বালা ধরছে বুঝি? হ্যাঁ, গায়ে জ্বালা ধরছে, ধরবেই তো। আচ্ছা বলুন তো, আমি কি অন্যায় কথাটা বললাম? ধরুন শুভর বাবা চলে গেলে তাতে কারা বেশি লাভবান হবে? নিশ্চয়ই শুভ, হ্যাঁ, এবং তার পরিবার। মানে এই এত বড় সম্পত্তি, টাকা পয়সা, গয়নাঘাট ইত্যাদি। আপনি থাকুন মামা, কি বলছে? আমার নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। এই যে এবার কিন্তু আমি আপনাকে আমাকে কি এবার আমি আপনাকে চলে যেতে বলবো, বুঝেছেন? না 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 না, আপনার কথা আমি যেতে পারছি না। এই যে শুভবাবু শুনুন, আমি জানি, এমনকি ঈশ্বরের কাছে সাক্ষী দিতেও রাজি আছি যে আপনার পক্ষে এই ধরনের হীন কাজ করাটা সম্ভব না। তবে বলছেন কেন? ওই যে দৃষ্টিকোণ, এই ঘটনার একটা অ্যাঙ্গেল। তবে মামা, এটা ঠিক নয়, তাই এটাকে ছেটে এই অ্যাঙ্গেলটা বাদ দিন। তবে আমার নেক্সট অ্যাঙ্গেল হচ্ছে আপনার বাবা, মানে অনাদিও। হ্যাঁ আচ্ছা বলুন তো, তিনি কেন গৃহত্যাগ করলেন? কেন? আচ্ছা
উনি আবার আত্মহত্যার পথ বেছে নেননি তো? আই মিন আপনাদের বংশে কারুর সুসাইড করার টেন্ডেন্সি? আরে না, নেই মশাই। আরে থামুন মামা, আপনি এসব অবাঞ্ছিত তর্ক নিচে একদম ধরবেন না তো, থামুন। উফ, শুভদা, শুভদা, তুমি তাড়াতাড়ি এসো, দিদি কিন্তু খুব রাগারাগি করছে। এসো তো। মেয়েটা না ভীষণ ভীষণ বিরক্ত করছে। হ্যাঁ, এই যে মামা, আপনি এরকম স্ট্যাচুয়ে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ বলবো বলবো, এবার আমি আপনাকে এখান থেকে চলে যেতে না বলবো। না 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 না, আপনার কথা আমি কিছুতেই যাচ্ছি না। হ্যাঁ, এই যে মেয়ে, শোনো, দিদিকে যে বলো কেসটা রাখো, ছানবিন চলছে, তাই তোমার ওই সুবোধা যেতে পারবে না। চলো, মোট কাছে মতো দাঁড়িয়ে আছে, যাও। এই তো চলেন যাচ্ছি যত। আর এই শুনুন মশাই, আপনি কিন্তু নিজেকে আমাদের উপর রীতিমতো ইম্পোজ করছেন। দিস ইজ আনফেয়ার। হ্যাঁ, শুধু রাখবেন না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি, বুঝেছেন? তবে আমি জোর গলায় বলতে পারি, আপনার বাবা মানে অনাদি বাবু তিনি আত্মহত্যা করতে পারেন না। অতএব এটা ছাড়ুন, এই অ্যাঙ্গেলটা বাদ দিন। মামা, আমি আপনাকে আবার বলছি, এসব অবাঞ্ছিত তর্ক বিতর্কের মধ্যে নিজেকে জড়াবেন না। থামুন তো। শুনলেন মামা, শুনলেন আপনার ওই জামাইয়ের কথা? আপনাকে এই অবাঞ্ছিত তর্ক বিতর্কের মধ্যে থাকতে বলছে। আরে মশাই শুনুন, আমার কথা শুনুন, আপনাদের ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। তবে আমার থার্ড অ্যাঙ্গেল হচ্ছে শুভবাবু, প্লিজ প্লিজ স্যার, প্লিজ আমাকে রেহাই দিন। আপনার এই বিরক্তিকর বিশ্লেষণগুলো না খুবই অবজেকশনেবল। হ্যাঁ, অবজেকশন নেবেন? একদমই তাই। কি আশ্চর্য! আপনি আপনার বাবার অন্তর্ধানটাও সলভ করতে চান না? অবশ্যই চাই, অবশ্যই চাই। সেই জন্য আমরা নিজেদের মতো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে মশাই, এবার আপনি যান না, এবার আপনি যান, আমাদের একটু স্বস্তিতে থাকতে দিন। পিআই মশাই ঠিক ফিরে আসবেন, আমরা তার খোঁজ পাবই না। পাবেন না, খোঁজ পাবেন না, কারণ এর মধ্যে একটা বিধান ভাইটা কি আসুন, সবাই মিলে তার খোঁজ করি। আচ্ছা মামা, অনাদি বাবুর জীবনে কোনো মহিলা প্লিজ স্টপ দিস ননসেন্স। আমি অনেকক্ষণ ধরে ভেতর থেকে আপনার কিচ্ছু মন্তব্যগুলো শুনে যাচ্ছি। আপনি তখন থেকে বাজে বাজে কথা বলে যাচ্ছেন। আর তুমি কি গো, নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এভাবে বাইরের লোককে কথা বলতে দিচ্ছ? বলি তুই অসুস্থ, এত উত্তেজিত হোস না, এত উত্তেজিত হোস না। না না, ওনার কথা আমি কিছু মনে করছি না, তবে ওই এক ফ্যাক্টরটাকেও বাদ দিতে পারছি না। আপনি কি যাবেন? নাহলে কিন্তু এবার আমি আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করব। ওরে পচা, এই তো সন্ত্রাসবাদী বৌমা, সেই জন্যে বাবা চলে গিয়ে না আমাকে সবার কাছে ভীষণ 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 ছোট করে দিয়েছে। বাবা ফিরে আসুক, আমি বলবো তিনি নিজের মেয়ে হলে এরকমটা করতে পারতেন তো, পারতেন, এরকমটা করতে পারতেন। শুভদা, শুভদা, তোমার ফোন। এই সময় কে ফোন করেছে? বল, আমি নেই। আর তুমি ঠিকই বলেছো, এরা না সব মজা পেয়ে গেছে। তুই দাঁড়িয়ে কেন, বল আমি নেই। আরে বাবা, এর আগেও ফোনটা দুবার রিং হয়েছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন রিসিভ করতে না উনি বললেন যে মেসমশাইয়ের ব্যাপারে কিছু খবর আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুভ বলছি। হ্যাঁ, আপনি ভক্তিভূষণ? ভক্তিভূষণ, ও কাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বাবা, হ্যাঁ বাবা, বাবা কোথায়? বাবা কোথায়? তুমি দেখো না কিন্তু ফোনটা। ফুলডুম ফুলডুম, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এখনই আসছি কাকা, আমি আসছি। হ্যাঁ, আপনিও প্রণাম নেবেন কাকা। মামা ফুলডুম, তুমি আমার রেডি করে দাও। মামা ফুলডুম।
কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে। ভালো, খুব ভালো, খুব কি ভালো? তোমার গান। ও গান, হ্যাঁ, সে তো ভালো হবেই, কারণ এই যে রবীন্দ্রনাথ। সে তো জানি, সুস্থ বাঙালির চিন্তনে মননে ভালো লাগায় সব ব্যাপারেই তিনি আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ। ঠিক হ্যাঁ? ঠিক। আসলে এই গানগুলো যে আমি কতবার শুনেছি কি বলবো আপনাকে। যদিও আমি গায়ক নই, তবুও এই নিজের মনে মনে গুনগুন করে গেয়েও ফেলি। মানে এই কলকাতার কোলাহলের মধ্যে গানের মনোমানি বোধহয় তোমাকে স্পর্শ করেনি। বুঝি বা তাই, বুঝি বা তাই। তবে ভালো লেগেছে ব্যাস, আচ্ছা, এইটুকু। আচ্ছা। আর সত্যি কথা বলতে কি, আজকে এইখানে এই সুন্দর সকালে এই গানের আসল মর্মবাণী তোমাকে স্পর্শ করলো, তাই তো? একদম ঠিক। আসলে কি জানো, কি? আমার কিন্তু কোনো ক্ষোভ নেই। আমি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দায়িত্বে নিষ্ঠার সঙ্গে সব কিছু পালন করেছি। আর আজকে এইখানে এসে এমন একটা দায়িত্ব নিয়েছি যেখানে ফেল করার কোনো চান্সই নেই। এই যে। শুধু আনন্দ আর আনন্দ, অভিমিশ্র আনন্দ। এই কথাটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলেন? আমার যেন কেমন গুলিয়ে যাচ্ছে। ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ঠিক তোমাকে বুঝিয়ে বলছি। আচ্ছা বলো তো, আমরা এখন জীবনের কোন পর্যায়ে এসে পৌঁছেছি? কোন পর্যায়ে? কেন, বার্ধক্য? বার্ধক্য। আচ্ছা, বার্ধক্যের কোনো রং আছে? বোধ হয় সাদা। বোধ হয় সাদা। আচ্ছা, তুমি বলছো বার্ধক্যের রং সাদা, কিন্তু কোন সাদা? মানে আমি বলতে চাইছি, বিধবার পরিধেয় বস্ত্রের মধ্যেও সাদা, মানে যেটা ভাবলে আমাদের চোখের সামনে ভেসে আসে মৃত্যুর ভয়। বোধ হয় তাই। বোধ হয় তাই। তোমার ভাবনা চিন্তাগুলো বড় টেন্টেটিভ অনাদি। কেন? আরে এই যে তুমি আমাদের মধ্যে কদিন হলো এসেছো, আমি লক্ষ্য করে দেখেছি তুমি তোমার প্রত্যেকটা কথার মধ্যে বোধ হয়, বুঝিবা, এই সমস্ত কথাগুলো বারবার বলো। হ্যাঁ, এটা কেন হবে? এই যে আমি আর তুমি কথাবার্তা বলছি, এর মধ্যে বোধ হয়, বুঝিবা কবার বলেছো বলো তো? তিনবার। হ্যাঁ, 3 বার। কিন্তু কেন এমন হবে বলো তো? তোমার যদি মনে হয় বার্ধক্যের রং সাদা, তবে দৃঢ়তার সঙ্গে সেই কথা বলো। দেখুন অক্ষয়বাবু, হ্যাঁ, আমার মনে হয় আপনার কথাই বোধ হয় ঠিক। আবার বোধ হয়। আচ্ছা ঠিক আছে, আমি বোধ হয় শব্দটা বাদ দিলাম, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আমরা একটু আগে বললাম না বার্ধক্যের রং সাদা। আমার এখন প্রশ্ন হচ্ছে, গেরুয়া নয় কেন? হ্যাঁ, মানে বানপ্রস্থের সঙ্গে তো বার্ধক্যের মিল আছে, যেখানে শুধু ত্যাগ আর ত্যাগ। দেখুন, এই বিষয়টা নিয়ে তো এতটা তলিয়ে আমি কোনোদিন ভাবিনি, তাই বোধ হয় আমার আবার আচ্ছা আচ্ছা, আসলে আমার কনফিউজ লাগছে, বুঝলেন, বিভ্রান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি এই যে বললে না কনফিউজ লাগছে, এই সমস্ত কথা বলে না পার পাওয়া যাবে না। এই সমস্ত কথা বলে আমরা নিজেদের মধ্যে সান্ত্বনা পেতে চাই, বুঝলে? হ্যাঁ, দেখুন, এসব হচ্ছে গভীর দার্শনিক বিষয়, বুঝলেন। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল। আমাদের মতো সাধারণ মানুষরা ভাবেই দর্শন একটা কঠিন বাস্তব সম্পর্ক রহিত তত্ত্ব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা অনাদি, হ্যাঁ, বলুন। তুমি কোনোদিন ওই দিনান্তের আলো দেখেছো? মানে অপরাহ্নের আলো? হ্যাঁ, অপরাহ্নের আলো বহুবার বহুবার? বহুবার দেখেছি। বহুবার দেখেছো? হ্যাঁ, হ্যাঁ। আমি কন্যাকুমারীকে গেছি, কন্যাকুমারী। আরো অনেক জায়গায় গেছি। সেই সমস্ত জায়গায় তো আমি সূর্যোদয় সূর্যাস্ত দুটোই পর্যবেক্ষণ করেছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আসল অপরাহ্নের আলো তুমি দেখোনি। আচ্ছা, সেই যে দেখেছিলে কন্যাকুমারী, যেসব জায়গায় তুমি গিয়েছিলে, সেখানে সাথে তোমার বউ ছিল? হ্যাঁ ছিল।
হাতে তোমার ক্যামেরা ছিল, ও ছিল। ফ্লাশ লাইটে ফটাফট ছবি তুলেছো, তারপর ঝালমুড়ি খেতে খেতে বউকে বলেছো ফ্যান্টাস্টিক, তাই তো? আরে বাবা, বউ, ক্যামেরা, ঝালমুড়ি, এর মধ্যে দোষের কোনটা? দোষের কোনোটাই নয়, কোনোটাই দোষের নয়, কিন্তু আসল অপরাহ্নের আলো আজও তুমি দেখোনি। মানে আজ তোমাকে নিয়ে আমি এই ফুলডুঙ্গরির মাঠে কোনো একটা জায়গায় গিয়ে বসবো, সেখানে আমরা কেউ কোনো কথা বলবো না, আমরা শুধু প্রকৃতির কথা দুজনে শুনবো, আর আমরা দুজনে তাকিয়ে থাকবো দূরে, দূরে তাকিয়ে দেখবো ওই আলো, ওই অপরাহ্নের আলো কিভাবে চরাচরকে ব্যক্ত করছে। আমরা দেখব ওই আলোতে কোনো ক্লান্তি নেই, ওতে কোনো ঘাম হয় না অনাদি, ওতে কোনো পরিশ্রম হয় না, ওতে কোনো ঘাম নেই, ওই আলো গায়ে। এই রে, এই যে আমাদের পাগলির গলা। পাগলি? হ্যাঁ হ্যাঁ, কে পাগলি? আরে আমাদের বন্ধু সর্বজয়া, এক বর্ণময় চরিত্র। আচ্ছা। আরে দরজা খোলা আছে, তুই আরে খোলা আছে দরজা, তুই ভেতরে চলে আয় না। কোনো ঝামেলা টামেলা হবে না তো? না না না, ঝামেলা ঝামেলা হবে। তুমি এক কাজ করো, তুমি ওখানে বসো তো, বসো। হ্যাঁ হ্যাঁ, বসো। এই অকাদা, কি ব্যাপার রে? আমি তখন থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছি, ধ্যান করছিলে নাকি? হ্যাঁ, ভকা কোথায়? ভকা ভকা দূর দেশটা কোথায় চলেছে বলতো? আরে জানিস তো, কালকে আমি যখন ট্রেনে আসছিলাম লেডিস কম্পার্টমেন্টে, ট্রেনটা আসানসোল ছাড়ার পরে একদল মস্তান ছেলে উঠে এমন অসভ্যতামি শুরু করলো, দিয়েছি একটা কানের গোড়ায়। তখন অন্য মেয়েগুলো না সাহস পেয়ে রুখে দাঁড়ালো। এই ভোকা, ভোকা দাঁড়ে, আমি আমার টেনশনের কেসটা না ফেসলা করে এলাম। অফিসে গিয়ে এমন চিৎকার করেছি, সেক্রেটারি সাহেব পর্যন্ত ভয় তত্তর করে কাঁপছে। কিন্তু আমি যে তোকে তখন থেকে বলছি, ভকা কোথায়, ভকা কোথায়, তুই উত্তর দিচ্ছিস না। আমি উত্তরটা দেবো কখন বলতো? তুই একাই তো বকে চলেছিস। তুই এক কাজ কর, তুই আগে ওখানে ঠান্ডায় বসতো, আমি এক এক করে তোর সব কথার উত্তর দিচ্ছি। আগে বল, তুই ফিরলি কখন? কাল রাতে। ট্রেন 3 ঘন্টা লেট ছিল। এই ভকা, ভকা মর্নিং ওয়াকে গেছে, বাজার সেরেও ফিরবে। ফুল বাবা, এতটা বয়স হলো তবু বুদ্ধি পাকলো না কেন? মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমাকে তো ডাকতে পারতো নাকি? না, ও জানবে কি করে যে তুই ফিরেছিস? কেন? আমার তো 2 দিন আগে আসার কথা ছিল। তোদের উচিত ছিল প্রতিদিন আমার খোঁজ নেওয়া, আমি এসেছি কিনা। আমরা রোজ খোঁজ নিয়েছি। এই আমি তো কালকে 2 বার তোর বাড়িতে গেছি, তুই তখনও ফিরিসনি। দূর ভকাটা এমন মুশকিলে ফেললো না আমাকে। মুশকিলে কি মুশকিল? আমি তোর এই মুশকিল আসান করতে পারি না। তুমি একটি ঢ্যাঁড়স। এই দেখো, আমাকে বলে ঢ্যাঁড়স। আরে একটা আনাজপত্র নেই, এক্ষুনি আমাকে ছুটতে হবে সব জিনিস। এইসব নিয়ে কেন ভাবছিস তুই? আমাদের ঘরে যে আনাজপত্র আছে সেখান থেকে তোকে কিছুটা দিয়ে দেবো, আজ পর্যন্ত চালিয়ে নে না। ফাইন অকাদা, এবারে জিনিয়াস। তবে মাঝে ভুল করে তুই এমন বুদ্ধিমানের মতো কথা বলে ফেলিস না। ও আচ্ছা আচ্ছা, তোর এই প্রশংসাটা আমি মেনেই নিলাম। আচ্ছা আচ্ছা অকাদা, তোরা কেমন আছিস রে? কেন, ভালো, খুব ভালো। কি স্বার্থপর! হ্যাঁ, কেন? আমি না থাকলে তোরা ভালো থাকিস কেমন করে? ভালোবেসে সখী নিভৃতে যতনে। দুষ্টুমি হচ্ছে অকাদা, দুষ্টুমি হচ্ছে। শোন, আমি এখন বাড়ি যাই, আমার অনেক কাজ। ও জানিস কি হয়েছে? বনবিহারীকে না আজকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বনবিহারী কি? আমার একদম। এই অকাদা, ইনি কে রে? ও হচ্ছে অনাদি চক্রবর্তী, ওই আমাদের ভক্তি আছে না, ভক্তির বন্ধু। এই 3-4 দিন হলো এখানে এসেছে। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি সর্বজয়া মুখোপাধ্যায়। নমস্কার, আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগে। এই তো একটা ফালতু কথা বললেন। ফালতু কেন? আমি তো তখন থেকে অকাদার সাথে কথা বলছি, আপনি তো ওখানে ঘটের মতো বসে আছেন। জয়া, তুমি অনাদির সাথে এইভাবে কথা বলো না, ও খুব ভালো মানুষ। না, উনি আমাকে খুব ইমপ্রেস করেছেন। ইমপ্রেস? ইমপ্রেস কথাটা শুনলে তো ভয় লাগে মশাই। কেন? কোনো
দোষ টোষ নেই তো? আরে ছি 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 ছি, এ আপনি কি বলছেন আমায়? এই জয়া, তুমি ওকে এরকম বাউন্সার ছেড়ো না তো। ও যা বলছে তোমার ভালোর জন্যই বলছে। বাবা তুই থাম। আচ্ছা, ঠিক এত আছে। ভারী ভারী কথা বলিস না। হ্যাঁ? তা কেসটা কি? আগে না, আমি কোনো কেস বা মামলার সঙ্গে জড়িত নই। বিবাহিত? আগে না। আচ্ছা। না মানে আগে হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, না হ্যাঁ মানে আসলে আমি বিপত্নিক। ওরে বাস অকাদা, এ তো দেখছি তোর মতো সব ভালো ভালো কথা বলে রে। আরে জয়া, আমরা তো তোকে চিনি, আর অনারি তো তোর কথাগুলো শুনতে পারে না এরকম কথা। ও বোধহয় তোর সম্বন্ধে ভুল ধারণা করবে। তুই একটু থাম। কেন? আমি তো জানিস যার সাথে যখন কথা বলি একেবারে খোলাখুলি ভাবে কথা বলি, তাতে কেউ কিছু মনে করলে তার সাথে আর কথাই বলি না। আরে না না, আমি আপনার কথা শুনে কিচ্ছু মনে করছি না, বরং আপনার সঙ্গে কথা বলতে না আমার তো বেশ ভালো লাগছে। বলুন না, আর কি জানতে চান আপনি জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আপনি মশাই আমাদের মধ্যে বেমানান। কারণ কারণ আপনি বিয়ে করেছিলেন, হ্যাঁ। আর আমি অকাদা ভকা, হ্যাঁ। আমরা তো বিয়েই করিনি। ও। ছেলে পুলে আছে? আগে হ্যাঁ, আমার একটা ছেলে বুঝলেন, খুব ভালো চাকরি করে, বিয়েও দিয়ে দিয়েছি। ওদের একটা পুত্র সন্তান আছে, কলকাতার একটা নামী স্কুলে পড়ে। স্থায়ী আস্থানা? হ্যাঁ সেটাও আছে, ওই কলকাতাতে নিউ আলিপুরে আমার নিজস্ব একটা 3 কামরার ফ্ল্যাট আছে। বাবা, হ্যাঁ, এ তো সম্পূর্ণ গৃহস্থ রে অকাদা। তা কি হেতু আগমন এই পাণ্ডব বর্জিত স্থানে? চোখে গন্ডগোল? না না, সেরকম কিছু নয়। আসলে ওই ভক্তিভূষণ ও হচ্ছে আমার ছেলেবেলার বন্ধু বুঝলেন, তাই ওর কাছে আমি কিছুদিনের হাওয়া জন্য পরিবর্তন হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। তাই তো? বাবা বাবা, আপনি তাহলে এখানে হাওয়া পরিবর্তন করুন, আমি যাই। শোন অকাদা, আমি খানিকক্ষণ বাদে এসে কিছু আনাজপত্র নিয়ে চলে যাব। আমি এখন যাচ্ছি। না না না, তুই আসবি কেন? আমি বরং তোকে গিয়ে আনাজপত্র দিয়ে আসবো। ওরে না রে, কেন? আমি আসবো। কেন, কেন? কতদিন বকার সাথে দেখা ও, হয়নি। ও, ওর আচ্ছা। জন্য লাগতে হবে না। আচ্ছা। এই শোন না, ও ভালো বাজার করবে তো, বেশ বড় মাছ আরে আছে। ওর মতো সুন্দর বাছাই করে বাজার কে করতে পারে বলছো? তাহলে আমি এখন যাচ্ছি, অনেক কাজ আছে, পরে আমি আবার আসবো। এই চলি রে নদু। কি হলো? একটা বাউন্সারে কাত হয়ে গেলে? উনি কি আমাকে নদু বলে গেলেন নাকি? এটাই তো সর্বজয়া স্টাইল। হ্যাঁ? ভক্তিভূষণ থেকে হচ্ছে বকা, হ্যাঁ। আমি অক্ষয় হয়েছি অকা, হ্যাঁ। আর তুমি অনাদি রূপান্তরিত হলে নদু। হ্যাঁ। আবার দেখুন অক্ষয় বাবু, কেমন এই 5 মিনিটের মধ্যে একবার আপনি থেকে তুই। তবে ও কিন্তু খুব ভালো, বুঝলে না? হ্যাঁ, হ্যাঁ। তুমি ও মাঝে মাঝে এমন সব বড় বড় কথা বলে না, তুমি শুনলে লজ্জা পেয়ে যাবে। তবে তুমি কিন্তু ওর সঙ্গে ভুল ধারণা করো আরে না। না 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 না, ওনার সম্বন্ধে ভুল ধারণা করতে যাবো কেন আমি? তবে স্পিকিং ফ্র্যাঙ্কলি, হ্যাঁ। ওনার মতন এমন স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত মহিলা না আজ পর্যন্ত আমার নজরে আসেনি। আরে প্রথম সাক্ষাতেই তো ওনাকে আমার বেশ ভালো লেগে গেছে। ইয়ে অক্ষয়বাবু, হ্যাঁ? বলছিলাম যে ওনার সঙ্গে কি আপনাদের বহুদিনের পরিচয়? না, ওনার সঙ্গে আমাদের বহুদিনের পরিচয়, মানে আমি আর ওই ভক্তি হ্যাঁ। যখন অবসর গ্রহণ করে এই ফুলডুগরিতে এলাম, হ্যাঁ। তখন একদিন বাজারে ওর সঙ্গে দেখা। আচ্ছা, সে কি মজার ব্যাপার জানো তো? কি? প্রথম আলাপে একেবারে আপনি থেকে তুমি, তুই? হ্যাঁ তুমি সব আরম্ভ করে দিল। আর সেই থেকেই আমার মনে হয় এই সর্বজয়ার সঙ্গে আবার বহুদিনের পরিচয়। কখনো মনে হয় ওর সঙ্গে আমি একসাথে কালবৈশাখীর ঝড়ে পড়া আম দুজনে মিলে কুড়াচ্ছি। আবার কখনো মনে পড়ে আমি আর সর্বজয়া দুজনে মিলে একসাথে পুকুরে সাঁতার কাটছি। আবার কখনো মনে হয় রথের দিন নাগরদোলায় চেপে হাতে পাপড় নিয়ে দুজনে নাগরদোলায় ঘুরপাক খাচ্ছি। সর্বজয়ার সঙ্গে এই সমস্ত ছবি আমার চোখের সামনে এসে ওঠে। চমৎকার। হ্যাঁ? চমৎকার। চমৎকার? আপনি মাঝে মাঝে এমন চমৎকার কথা বলেন না অক্ষয়বাবু, তখন যেন মনে হয় আপনার কথাগুলো আর শব্দ থাকে না, ছবি হয়ে ফুটে ওঠে। হয়তো ছেলেবেলায় ওই সর্বজয়া দেবীর মতন
আপনারও কোনো একজন সখী ছিল। ফেলে আসা সেই গ্রাম, হারিয়ে যাওয়া সেই সব কথা এখনো আপনি মনের মধ্যে সুখের মতো পালন করে চলেছেন। মিললো না, মিললো না? মিললো না ভাইয়া, একদম মিললো না। কেন মিললো না? আসলে গ্রামের সঙ্গে আমার কোনো কালই কোনো সম্পর্ক ছিল না। তাই? উত্তর কলকাতার তোষ্য গলির মধ্যে বড় হয়েছি আর আচ্ছা। আর আমার পিতৃদেব হ্যাঁ। এত কড়া লোক ছিলেন, হ্যাঁ। আমার তো কোনো ছেলে বন্ধুই ছিল না, তো আমার সখী। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, অক্ষয়বাবু, হ্যাঁ। বলছিলাম যে আপনাদের এই সর্বজয়া দেব কি করতেন গো? ও নার্স হিসাবে সরকারি হাসপাতালে জয়েন করেছিল। আচ্ছা। তারপরে সময় মতো প্রমোশন পেয়ে মেট্রন হয়ে রিটায়ার করেছে। তবে এরই মধ্যে ও ভাই বোনদের বড় করেছে, ওদের বিয়ে করেছে, বিয়ে দিয়ে দিয়েছে সবাইকে। তারপর সময় মতো টুক করে সেই পুরনো গল্প। হ্যাঁ, সেই পুরনো গল্প অক্ষয়বাবু, সেই পুরনো। আসলে বার্ধক্যজনিত আবর্জনাকে কেউ কাছে রাখতে চায় না, কেউ। ঠিক এই কথাটাই আপনি বলতে পারছেন। আসলে কি জানো, কি? আমি ভক্তি সর্বজয়া আমরা একটু আলাদা রকমের, আর আমাদের মধ্যে একটা বিচ্ছিন্ন বোধ কাজ করেছে। আমরা সময় মতো নিজেদের আলাদা করে নিয়েছি পরিবারের সকলের জন্য করে। আর আমাদের মধ্যে একটা স্বচ্ছ ভাবনা কাজ করেছে যে আমরা সবাই ঠিক সময় নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছি। গেল রে, গেল রে? কি গেল? সব গেল রে। আরে, এমন সর্বনাশ মানুষ গেল রে। আরে কি হয়েছে? গেল, গেল, গেল। কি হয়েছে ভক্তি? সব গেল রে। ভক্তি কি হলো? কি ভক্তি কি হয়েছে? কি হলো? ও সব গেল রে। আজকে সব গেল। ভক্তি, সর্বনাশ হয়ে গেল রে। সর্বনাশ হয়ে গেছে। ভাত দাঙ্গা করতে যাচ্ছিস নাকি? ও, আরে সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? Cool down, ভক্তি, cool down। ইয়ারি রাবারি। রাবারি? উকাশ দিবালোকে রাজানি। সে কি রে? এই মার্ডার, বুঝ ভাবু। মার্ডার? আরে প্রকাশ্য দিবালোকে রাবারি, রাহাজানি, মার্ডার, কি সাংঘাতিক জায়গাটা তোদের এটা। না না, আমার তো দেখছি ভাই তোদের এখানে আর থাকা চলবে না। ইয়েস, ইয়েস, তোমার এখানে একদম থাকা চলবে না। তোমার চলে যাওয়াই মঙ্গল, তা শোনার, তা বেটার। আরে কি সর্বনাশ হলো রে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশটা কোথায় চলেছে বলতো? কোথায় চলেছে আমাদের দেশটা? সাধারণ শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তাটা আবার আবার উঠছে। এই শোন শোন ভক্তি, শোন, মাথা গরম করিস না। হঠকারী সিদ্ধান্ত ভালো নয় রে। আচ্ছা আচ্ছা, তুই ভেবে দেখতো, একটা ওই ঠেঙো লাঠি নিয়ে ওই মারাত্মক মাস্তানদের সঙ্গে তুই লড়াই করতে যাচ্ছিস। তুই থাম তো না, তুই থাম। আরে বাবা, নগেন বাবু আবার মস্তান হলো তোমার থেকে। ভক্তি, নগেন বাবু তোর কি রাজানি করলো? লাউ? হ্যাঁ? একটা লাউয়ের জন্য তোদের এত টেনশন? ডিসগাস্টিং। আপনার মনে হলো না নগেন বাবুটাকে? হ্যাঁ? কে নগেন বাবু? আরে নগেন বাবু হচ্ছে এখানকার বাজারে একটা ষাঁড়। ষাঁড়? হ্যাঁ, ষাঁড়ের নাম রেখেছে নগেন বাবু? তোমার নাম যদি অনাদি হতে পারে, তাহলে স্যারের নাম কেন নগেন বাবু হবে না? ইনসাল্টিং ভক্তি, ইনসাল্টিং। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আচ্ছা আচ্ছা, একটা ষাঁড়ের সঙ্গে তুই আমাকে ইকুয়েট করছিস? ভক্তি, ভক্তি, একটা লাউ হারিয়ে তোর কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি বলতো? কুল ডাউন, কুল ডাউন। আরে ওই নগেন বাবুর সাথে ভক্তির দারুণ মিল, অন্তরঙ্গ। আরে রোজ সকালে বাজার থেকে ফেরার সময় না ওই নগেন বাবুকে এক প্লেট করে জিলিপি খাওয়ায়। তার পরিণাম এই, আমার লাউটাকে ছিনতাই করে নিল। বেটা একেবারে মানুষের বাচ্চা হয়ে গেছে। ভক্তি, লাউ নিয়ে এই আদিক্ষেতাটা না একবারে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে ভাই। এবার এটাকে থামা, স্টপ ইট। আরে ওরে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে লাউ চিংড়ির ঘন্ট, এ ডায়মন্ড কম্বিনেশন। আর নগেন বাবু, নগেন বাবু আমার বাড়া ভাতের মধ্যে ছাই দিয়ে দিল। মাথাটা ঠান্ডা করো ভক্তি, মাথাটা ঠান্ডা করো। আরে লাউ দিয়েছে তো কি হয়েছে, বেগুন তো আছে। হ্যাঁ, ওই চিংড়িতে বেগুন জমবে ভালো। ও হ্যাঁ, একটা কথা, সর্বজয়া সকালে এসেছিল, এসেই তোর খোঁজ করছিল। তুই খোঁজ ওর বাড়িতে যাসনি বলে ও তোর উপরে বেজায় মানে
চটে আরে বাবা, আমি জানবো কি করে যে ও এসেছে? তাও ঠিক। আর চোটবার কি আছে? ঠিক আছে, আমি বিকেলবেলা ওর সঙ্গে দেখা করতে যাবো। না না না, ওর আর যাওয়ার দরকার নেই, ও নিজেই আসবে কিছু আনাজপত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট ক্লাস। খুব ভালো খবর দিলে অক্ষয়দা। আজকে দুপুরবেলায় ও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, আর সন্ধ্যেবেলায় না কলকাতা থেকে দুজনা বিশিষ্ট অতিথি আসবে। তাদের জন্য তো কিছু ভালো মন্দ রান্না বান্না করতে হবে, সেগুলো সব সরবরাহ জয় করে দেবে। আর শোনো 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 অক্ষয়দা, আজকে রাত্রে কিন্তু বিরিয়ানি হবে গো। ও আজ বাজার থেকে আসার সময় না, এখন বাজারে গেলাম, বেশ ভালো দেখে 2 কেজি খাসির মাংস নিয়ে এসছি। তাও তার সঙ্গে তোমার ওই আলু বগলা চাটনি। আরে বাবা, সেটাও হবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাবা বেশ বেশ। ভক্তি, হ্যাঁ বল। আমি তো ভাই দেখছি তোদের খুব অসুবিধার মধ্যে ফেলে দিলাম। কেন কেন? না, একটু আগে বললি না যে কলকাতা থেকে 2জন বিশিষ্ট ভদ্রলোক আসবে, তাদের জন্য তো এখানে থাকার বন্দোবস্ত করতে হবে। ওরে বাবা, তোকে এটা নিয়ে একদম টেনশন করতে হবে না। আরে বাবা, এক রাত্রের তো ব্যাপার। আমরা এই যে তিনজনা এই ঘরটাতে থাকবো, আর ওরা স্বামী স্ত্রী 2জনা ওদের ভেতরে ঘরটা ছেড়ে দেবো। ভক্তি, বলো। এই ব্যাপারটা তো তুমি তো আগে আমায় কিছু বলোনি। ওরে বাবা, তুমি তো জানো কালকে আমি কোথায় গিয়েছিলাম? কালকে তুমি মধুপুর গিয়েছিলে। ইয়েস, মধুপুরে গিয়ে সেখান থেকে না টেলিফোন করে ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওরা আজকে সন্ধ্যের ট্রেনে এখানে এসে পৌঁছচ্ছে। হ্যাঁ, কে মানে তোমার আত্মীয়? আত্মীয় কি গো, ছেলের বউ গো। তোমার হোয়াট? আরে বাবা, আমাদের সকলে। ওহো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এই একটা সবাই মিলে বেশ আনন্দ করে কাটানো যাবে। ভক্তি, হ্যাঁ বল। তুই আমার ছেলেবেলার বন্ধু। হ্যাঁ না ভক্তি, তোর কাছ থেকে কিন্তু আমি এইরকম আচরণ প্রত্যাশা করি। আজই আমি এখান থেকে চলে যাব। বারে, আমি কি অন্যায় করলাম? তুই কেন ওদের জানাতে গেলি যে আমি এখানে আছি? আচ্ছা আচ্ছা, আমি কি আপনাদের কাছেও বোঝা হয়ে দাঁড়িয়েছি নাকি বলুন তো? না 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 না, আমি বেশি দিন আপনাদের এখানে থাকতাম না। শোন, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করি। শোন অনাদি, শোন। আরে বাবা, তুই রাগ করছিস কেন? তুই এখানে আসার সময় তোর ছেলের বউ কাউকে কোনো কিছু বলে আসিস নেই। তুই একবার ভেবে দেখেছিস তোর ছেলের বউ কতটা উৎকণ্ঠার মধ্যে আছে? এইটা তো স্বাভাবিক, একটা লোক বাড়িতে কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলো, ওরা হয়তো থানা পুলিশ হসপিটাল করে বেড়াচ্ছে। হ্যাঁ, বেড়াচ্ছে থানা পুলিশ হসপিটাল করে বেড়াচ্ছে, লোক লজ্জার ভয়ে হয়তো তাই করছে, কিন্তু সেটা ভালোবাসার তাগিদে নয়, প্রাণের টানে নয়, এমনকি শ্রদ্ধার জন্য নয়। আসলে আমি তো ছিলাম ওদের কাছে বোঝার মতো। ঠিক আমাকে এখন আপনারা যেটা ভাবছেন ঠিক সেটা। যা করেছিস তুই ভালোই করেছিস ভক্তি, ভালোই করেছিস ভক্তি। ভক্তি, তোকে ভাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অন্তত কটা দিন তো তুই আমাকে এখানে আশ্রয় দিয়েছিস, অসংখ্য। আর অক্ষয়বাবু, বলো। আপনার সঙ্গে এই কদিন এখানে কাটিয়ে আপনাকেও আমার খুব ভালো লেগেছে। মনে থাকবে, আপনার কথাও আমার মনে থাকবে। আজই আমি এখান থেকে চলে যাব। আমি ওদের মুখ দর্শন করতে চাই না। প্লিজ অনাদি, তুই পাগলামো করিস না। আরে তুমি একটু প্রাজ্ঞ ব্যক্তি। হ্যাঁ, একটু আগে একটা চমৎকার কথা বলছিলেন না আপনি? কি কথা? বেশ সুন্দর একটা কথা, নিজেকে সময় মতো বিচ্ছিন্ন করে নেওয়ার কথা। আমি তো সেটাই করতে চলেছি। কিন্তু ওই রাগে দুঃখে নিজেকে সরিয়ে নেওয়ার নাম বিবেক। আর তুই এটাই করতে চলেছিস অনাদি। সংসারে থাকতে গেলে না কিছুটা মানিয়ে নিতে হয়। মানিয়ে চলতে হয়? ইয়েস। তুই বলছিস সে কথা? ইয়েস। তাহলে তুই পারিস নি? না না, তাহলে তোরা পারিস নি কেন? তোরা তোদের ঘর বাড়ি সংসার আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে ছুড়িয়ে দিয়ে এই পাণ্ডব বর্জিত স্থানে পড়ে আছিস।
নিজেদের হাত পুড়িয়ে খাচ্ছিস। অসুখ বিসুখ হলে দেখার কেউ নেই, সেবা করার কেউ নেই, কেন? ঠিক বলেছিস। আসলে কি জানিস, তুই আর আমি ভক্তি সর্বজে একটু আলাদা। আমরা সংসারে সকলের জন্য করেছি, কোনো কিছু পাওয়ার জন্য নয়। আমরা এ বিষয়ে নির্বিকার। অক্ষয় বাবু, হ্যাঁ, তেতো ওষুধের ওপর না একটা মিষ্টি স্বাদের প্রলেপ দেওয়া থাকে, যাতে যাতে ওই ওষুধটা খেতে খারাপ না লাগে। আপনিও ঠিক তেমনি মিষ্টি মিষ্টি কথা বলে কঠোর বাস্তবটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তুই নিজের মতন করে সবাইকে বিচার করিস না। আমাদের এটা একটা বানবস্তু। আমরা এখানে কারো প্রতি কোন রকম বিদ্বেষ পোষণ করে আসিনি, কিন্তু তুই অনাদি। হ্যাঁ, আমি অনাদি ভক্তি, আমি অনাদি, আমি আমার মতো। তাই আমার প্রতিক্রিয়াটা তোদের থেকে সম্পূর্ণ আলাদা। কোথায় যাচ্ছিস? জিনিসপত্রগুলো গুছিয়ে নি। কিছুক্ষণ পরেই একটা ট্রেন আছে, সেই ট্রেনেই আমি আজ এখান থেকে এখনই ছুটছি। অনাদি, 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 অনাদি। ভাবলাম ভক্তি, সবাই মিলে একটা রাত বেশ আনন্দ করে কাটাবো, কিন্তু কোত্থেকে কি হয়ে গেল। ভকা, ভকা ফিরেছিস? এই তো ভকা। আরে কেমন আছিস রে জয়া? আমি খুব ভালো আছি। এই শোন না, তুই ভালো বাজার এনেছিস তো, বড় মাছ সব? আরে বাবা, আমি একদম গুছিয়ে বাজার করছি, আর বড় দেখে একটা মাছও নিয়ে এসছি। কিন্তু শোন, আজকে কিন্তু তুই দুবেলায় আমাদের সঙ্গে এখানে খাওয়া দাওয়া করবি। দুবেলা? কেন রে অকাদা? কার শ্রাদ্ধ? শ্রাদ্ধ কেন হতে যাবে? জন্মদিন হতে পারে না? দেখ অকাদা, আমরা এখন জীবনের যে বয়সে এসে পৌঁছেছি, আমাদের তো একটি উৎসবই বাকি আছে, শ্রাদ্ধ। ঠিক আছে, জন্মদিনটা না হয় বাদই দিলাম, কিন্তু একটা পারিবারিক মিলন উৎসব তো হতে পারে। তা পারে। এই ভকা, কি হয়েছে রে? ওরকম মুখ গোজ করে আছিস কেন? সকালে পেটটা ঠিক পরিষ্কার হয়নি বুঝি? তুই না বড্ড উল্টো পাল্টা কথা বলিস জয়া। দেখ বাবু, 33টা বছর নার্সের চাকরি করেছি, আমি একটু সোজাসুজি কথাই বলি। আচ্ছা দেখ, এতদিন পরে দেখা হলো, কোথায় হেসে দুটো কথা জিজ্ঞেস করবি, তা না এরকম পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? আরে আসল ব্যাপারটা কি জানিস, আজকে বাজার থেকে ফেরার সময় ওই যে আমাদের ষাটটা নগেন বাবু ও লাউটা ছিনতাই করেছে। শুনেছি। এই আর শোন, তুই নাকি ওই নগেন বাবুর পিছনে থপ থপ করে দৌড়াচ্ছিলি খুব? তোর খুব মজা লাগছে তাই না? আমি কিন্তু আঘাত পেয়েছি নগেন বাবুর ওই বিশ্বাসঘাতকতায়। আচ্ছা, নগেন বাবুর ওই এইটুকু অপকর্মের জন্য তুই এত বড় বড় কথা বলছিস? আর জানিস বনবিহারী, যাকে আমি এই এতটুকু থেকে এত বড় করলাম, সে আজকে একটা মেয়ের সাথে ভেগে গেছে। তাই নাকি? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ সর্বজয়া দেবী, এটাই তো স্বাভাবিক। হ্যালো নদু, তুই কোথায় ছিলি এতক্ষণ? ভেতরের। হ্যাঁ, এইমাত্র কি যেন বললি তুই? বললাম বানপ্রস্থে এসে আপনি আবার সেই মায়ার জালে জড়িয়ে পড়েছেন, অথচ দেখুন সেই ছেলেটাই কেমন করে সব কিছু ভুলে একটা মেয়ের সঙ্গে চলে গেল আপনাকে ফেলে। ছেলে? কার ছেলে? কোন ছেলে? ছেলে কেন, এই যে বনবিহারীর কথা বললেন না? আরে বনবিহারী হচ্ছে সর্বজয় একটা পোষা বাঁদর, আর একটা মেয়ে বাঁদরের সাথে ওর একটা লাভ অ্যাফেয়ার করেছে। আরে কি জঘন্যতম কাণ্ড কারখানা চালাচ্ছেন বলুন তো আপনারা এখানে? কেন একটা ষাঁড়ের নাম রেখেছেন নগেন বাবু, এখন আবার একটা বাঁদরের নাম শুনছি বনবিহারী। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এই ব্যাগ হাতে নিয়ে তুই চললি কোথায়? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? এই অকাদা ভকা, কি হলো? কোথায় যাচ্ছে নদু? আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? হ্যাঁ। কেন? এই একটু আগে যে তুই বললি এখানে থাকতে এসেছিস, হঠাৎ এই সিদ্ধান্ত? আরে ভকার পরে রাগ করে ও এখান থেকে চলে যাচ্ছে। ভকার উপরে
ঠিকঠাক করে? আরে ভকা তো বাজার থেকে এই মাত্র আইলো। এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো যে নবুর মতো এত ভালো ছেলে এরকম একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নিয়ে নিল? ভেরি ব্যাড ভকা, ভেরি ব্যাড। এই নদু, তুই আমাকে যেতে দাও, আমাকে। চুপ, একদম কথা শুনবি, খুব বকে দেবো। বস। খুব খুব বাজে করেছিস ভকা। কি বলেছিস তুই নদুকে? আরে বাবা, তুই মিছি মিছি আমাকে বকছিস কেন? এই যে অকাদা বললো তোর উপরে রাগ করে নদু চলে যাচ্ছে। এই জয়া, ব্যাপারটা একটু অন্যরকম, একটা পারিবারিক সমস্যা। ও সংসারে নিজের ফ্যামিলিতে কাউকে কিছু না বলে ঝগড়া করে রাগে অভিমানে এখানে চলে এসেছে। আর আমি এই খবরটা টেলিফোন করে ওর বাড়ির লোককে জানিয়ে দিয়েছি, আর ওই যাতে ওর বাড়ির লোক চিন্তা না করে। আর সন্ধ্যাবেলায় ওরা টেলিফোনটা পাওয়ার পরেই ওরা ছেলের বউ এখানে চলে আসছে। এবার তুই বল, এইভাবে কি অনাদির চলে যাওয়াটা ঠিক হচ্ছে? আমার এই নদুর সাথে আলাপে না প্রথমেই মনে হয়েছিল গ্যাংটকে গন্ডগোল। তা নদু, বাড়িটা কার? আমার। তুমি কি ছেলের রোজগার খাও? মোটেই না। আমি যা পেনশন পাই আর ব্যাংকে আমার যা টাকা আছে তাতে। তোমার বৌমা তোমার দেখাশোনা করে না? আমি কারোর ওপর নির্ভরশীল নই। আরে বাবা, তাহলে দেখুন আপনি আসলে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই না। ও জয়া, জয়া রে, ওর সঙ্গে বেশি কথা বলিস নে। ও ঠিক আমাদের জাতের লোকই রে। আমাদের জাতের লোকই রে। চুপ, একদম চুপ। জয়া, ব্যাপারটা চোখে সামলাতে দাও। শোন নদু, এসব ছেদ কথা বলে না তুই পার পাবি না। ব্যক্তিগত ব্যাপার মানে ফুট, 3 গাল গিয়ে 1 গালে ঠেকেছে। আরে বাবা, এখন ব্যক্তিগত বলে কিছু আছে? আচ্ছা, তোমার যা সুখ দুঃখ সেগুলো তোমার মতো আর 5 জনের মধ্যে ভাগ করে না। সাধু সাধু। এই তুই একটু থাম, একদম ফালতু বেশি কথা বলছিস। ঠিক আছে, ঠিক আছে। আমাকে একটু নদুর কথাটা শুনতে দে। তা নদু, কেসটা আমাকে একটু খুলে বল তো, কি হয়েছে? কি আর বলবো, কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই। কিছুদিন ধরেই একটা শূন্যতা যেন আমাকে ঘিরে ধরছিল। হতে পারে সেটা আমারই দোষ, কিন্তু আমি কিছুতেই ওদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছিলাম না, কিছুতেই না। সবচেয়ে বড় কথা কি জানো জয়া, ওরা আমার নাতিটার কাছ থেকে ওর শৈশবটাকে কেড়ে নিতে চাইছে, শৈশব। আর এই ব্যাপারে আমি কোনো কথা বলতে গেলেই আমার বৌমা আমাকে নানা রকম অপমানসূচক কথাবার্তা শোনাতো, আর আমার ছেলে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতো, নির্বিকার। এক এক সময় মনে হতো আমি যেন আমার নিজ গৃহে পরবাসী হয়ে আছি, নিজ গৃহে। জানো সর্বজয়া, আমার ছেলেটা কিন্তু এমনিতে খুবই ভালো, খুবই, কিন্তু একেবারে ব্যক্তিত্বহীন, একেবারে। বৌমা যা বলবে সেটা ঠিক না ভুল, ভালো না মন্দ, সেটা বিচার না করেই একবারে শিরোধার্য করে নেবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না নদু। কিন্তু কি কাকে বোঝাবে বলো? না, মানে এই যে তুই সব দোষ ওই বৌমার ঘাড়ে দিয়ে দিচ্ছিস, এটা ঠিক না। আমি কারোর ঘাড়ে দোষ চাপাচ্ছি না, কারোর ঘাড়ে না। সব দোষ তো আমার, সব দোষ আমার। তাই তো আমি চুপির সারে নিজেকে ওদের কাছ থেকে সরিয়ে নিতে চাইছি। আমার এখানেই আপত্তি। তুই তো তোর ছেলেকে বলে আসতে পারতিস না, বলে এসে তুই তোর ছেলের বউকে একটা চাপের মধ্যে রাখতে গিয়েছিস। তার মানে কি বলতে চাইছিস? মানে এই যে তুই চলে এসছিস না বলে, এখন তো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা তো তোর ছেলের বউমাকে দোষ দেবে যে ওদের অত্যাচারে বুড়ো বাপ ঘর ছেড়ে বেরিয়ে গেছে। সর্বজয়া, তুমিও কি তাই মনে করো? আমার কথা বাদ দে, আমি ওই ভকার কথাটাই তোকে খোলসা করে বললাম। ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। আসলে আমার জীবনের ট্র্যাজেডিটাই বোধহয় এই, সবাই শুধু আমাকেই ভুল বুঝে গেল, আমাকে। এই বাতাবরণটা যেন কেমন একটা গম্ভীর হয়ে যাচ্ছে। এই ভকা, তুই যে এত সব খাওয়ার ফিরিস্তি দিলি, সেগুলোর কি হলো?
কন্ট্রোল ইয়োরসেলফ। হ্যাঁ, বুড়ো বয়সে এত নোলা ভালো নয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নদু, তোর এখান থেকে যাওয়া হবে না। বাহ, হ্যাঁ কি মোচড়টা দিল রে। এই না রে সর্বজয়া, গো গো যাও দেখি তোমার, যাও 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 দেখি, যতই সোজা চলে যাবে। ওরে জয়া, হ্যাঁ বল। জয়া রে, এবার চল আমরা রান্নার কাজে লেগে পড়ি। যাবো রে যাবো, আগে ওর কেসটা একটু সামলে নি। শোন, এ নদু, তুই এরকম মুখ গোজ করে বসে আছিস কেন রে বাবা? একটু হালকা হ না, হালকা হ। আচ্ছা দেখ, তুই ভাবছিস যে ভকা তোকে বিব্রত করার জন্য বাড়িতে খবরটা দিয়েছে, তাই তো? না, আমি কিচ্ছু। শোন শোন, আমাকে আগে শেষ করতে দে। আর তুই ভাবছিস যে আমিও সেই দলে আছি? দেখো সর্বজয়া, তোমার সঙ্গে তো আমার এই অল্প কিছুক্ষণের পরিচয়, সেখানে আমি কি ভাবছি কি না ভাবছি তাতে কার কি এসে যায় বলো? এসব মেয়েলিপনা বাদ দে তো বাবা। একটা দারুণ 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 একটা গেম প্ল্যান আমার মাথায় এসেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে এই 4 বুড়ো বুড়ি আমরা আজকে একটা মজার খেলা খেলবো। মজার খেলা? না 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 না, ছেলের বউ সন্ধ্যাবেলা এখানে আসবে, ওদের সামনে আমি তো ওড়াদৌড়ি করতে পারবো না। আমি বাবু এই ছোটাছুটির মধ্যে নেই। আগে নগেন বাবুর পেছনে তাড়া করে না, আমার কোমর টন করছে, হাঁটুতে ব্যথা করছে। ওরে, খেলা সে খেলা নয় রে, এটা একটা বুদ্ধির খেলা, স্ট্র্যাটেজি, রণকৌশল। রণকৌশল? হ্যাঁ। কিন্তু কার সঙ্গে এই যুদ্ধ? সেটা তো সময় মতোই তোমরা জানতে পারবে, কিন্তু তোমাদের বলতে হবে যে তোমরা আমাকে সহযোগিতা করছো। হ্যাঁ করবো। তাহলে এসো এসো এসো, কাছে এসো। আচ্ছা, সব ব্যাগটা দেখো। পকাদা, এই নাও নদুর ব্যাগটা ধরো। আচ্ছা আচ্ছা। এই ব্যাগের ভেতর থেকে ওর যা জিনিসপত্র আছে সব বার করে না তোমাদের ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দাও। আর তোমাদের যা জিনিস আছে ওগুলো সব একটু বাইরে করতাম। এ বোকা, আমার ঘরে যাবি, গিয়ে আমার শাড়ি, আমার একটু টুকিটাকি জিনিসপত্র সব নিয়ে এসে তোদের ঘরে সুন্দর করে সাজিয়ে। তার মানে আমি অক্ষয়দা আমরা দুজনে এই বাড়িতেই নেই? না, এই বাড়িতে শুধু আছি আমি আর নদু। তাহলে শুভরা এসে উঠবে কোথায়? কেন? আমি বুঝতে পেরেছি, এই বাড়িতে সে কি? বুঝে গেছে। তার মানে শুভর বউ এসে দেখবে যে আমি আর তুমি এই বাড়ি। ছি 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 ছি, এদের লজ্জার কথা গো। জয়া, জয়া রে, এই যে আর এক লাউ কেলেঙ্কারি হতে চলেছে রে। একদম নগেন বাবুর মতো চিৎকার করবি না। শোন, কাছে আয়। হ্যাঁ বলো। সবাই কাছে এসো। বলো। প্ল্যানটা করতে হবে। ফাগুন দিনের ছুটবে উধাও মনের আহা, উধাও মনের পাখা মেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। এই ছেলেরা, তোদের হলো রে? আরে বাবা তাড়াতাড়ি কর রে, বাসন মাজলাম, রান্না করলাম, বেশ করে খাওয়া দাওয়া করে কোথায় একটু আরাম করবো তা না, তোর এই কচু পড়ার খেলা খেলতে গিয়ে না আমার একদম প্রাণ নষ্টাগত হয়ে গেল। কি রে অক্ষয়দা, তোর গলাতে এত কিসের গান রে? আজ খেলা ভাঙার কি অকাদা, তোর সাথে যদি আমার বয়সকালে দেখা হতো না, আমি ঠিক তোর প্রেমে পড়ে যেতাম।
বাবা, এক গাদা বাসন মেজে বিছানাপত্র গুছিয়ে কাজ করতে করতে আমি এলিয়ে গেলাম। আর দেখো নতুন পাঞ্জাবি পায়জামা পরে এত জামাই সেজে ভেতরে এসে ঢুকলো। এই, আমি না তোকে লাল কার্ড দেখিয়ে আমাদের খেলারি মাঠ থেকে বার করে দেব। এই কুল ডাউন ভগা, কুল ডাউন। এ ভক্তি, হ্যাঁ বল, এটা আমার কি দোষ বলতো ভাই? আমাকে জয়া যা বলেছে আমি তো তাই করছি। যা বলেছে এই, দে তো লাল কার্ডটা। হা, হা। ওকে আমি বার করেই ছাড়বো। আরে কুল ডাউন, একেবারে একটা কুল ডাউন, ধামাকা। এখানে ব্যবসা কুল ডাউন। কি হলো? এই ওকাদা, হ্যাঁ। ভকা যা সুবোধের আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শোন, এই ভকা, চাবিটা আমার ঘরের চাবি। খবরদার কোনো জিনিসের ঘরে হাত দিবি না। আরে বাবা, আমি কি চোর দেখি যে অন্যের জিনিস আমি ঘাটাঘাটি করবো? আরে কুল ডাউন, কুল ডাউন। এই সব কুলকুল করিস না তো। একদম না শান্তির মন দেখে কুলকুল করেই যাচ্ছে। শোন, সুবোধের আসার খবরটা আমাকে আগে থেকে একটু জানিয়ে দিবি। হ্যাঁ, আরে বাবা যাচ্ছি রে বাবা, যাচ্ছি। তুই যেমন করছিস মনে হচ্ছে যে গরু তারা। আরে চল, আজ খেলা খেলা। চল, টেনশনে রাস্তায় খাড়িয়ে যাচ্ছে। আমাকে খবরটা দিবি কিন্তু। আজ খেলা খেলা। ওরে বাবারে, খুব টেনশন হয়ে গেছে। এই অনাদি, হ্যাঁ বলো। বলছি কি, তুই একদম ঘাবড়াবি না। না। একদম ধরে ধরে অভিনয় করবি। হ্যাঁ, ঠিক আছে। না ওভার অ্যাক্টিং, No. নো আন্ডার অ্যাক্টিং, No. একদম স্বাভাবিক। তবে বুঝলে সরোজা, আমার এখন যেন কেমন একটু ভয় করছে, বুঝলে? কেমন যেন আড়ষ্ট লাগছে। আচ্ছা, ছেলে আর ছেলের বউ কি ভাববে বলো তো? ওরে, এটা তো একটা খেলা। খেলা? আমরা তো একটা দাম দিয়েছি মাত্র। হ্যাঁ। দেখি না কিস্তি মাত হয় কিনা। কিন্তু ওদের উল্টো চালে যদি আমরা মাত হয়ে যাই তখন কি হবে? ও হতেই পারি, হতে পারে। খেলায় তো হার জিত আছেই। হ্যাঁ, তা আছে। কিন্তু শোনো, হ্যাঁ। তোমার এই পড়ে মার খাওয়া চলবে না। না একটু সাহস আনতে হবে, পরাজিত মনোভাব হলে চলবে না। না, মাঝে মাঝে না দরকারে একটু ফোঁসও মারতে হবে। ফোঁস করতে হবে? হ্যাঁ। বলছো? হ্যাঁ। ঠিক আছে, আর আমাকে কি করতে হবে বলে দাও দেখি। এই তো আমি তোকে যা বলছি তুই তাই করবি। আরে যা বলছো আমি তো তাই করছি। ধর শুভরা এলো, তুই তখন কি করবি? কি করব আমি তখন? কি করব আমি? ও তুমি তো বলে দিয়েছো আমাকে যে ওরা এলে ওদের উপেক্ষা করে কাগজ পড়ার ভান করতে। আমি তাই করব। ও শুধু ভান করলে হবে না, তাহলে তোর ওই কাগজ ধরার মধ্যে না হ্যাঁ ওদের উপেক্ষা করার ভাবটা একদম পরিষ্কার ফুটে ও তুলতে হবে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কথা তুমি ভেবো না, বুঝতে পেরেছো? এবার পরিস্থিতি যেমনই হোক আমি ঠিক ম্যানেজ করে নেবো। আরে বাবা, এককালে আমিও তো একটু নাটক করেছি নাকি? হ্যাঁ, যাক, তুই তাহলে বস। হ্যাঁ, বসছি। টেনশন করিস না, কোনো টেনশন। আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, ভেতরে যাচ্ছো? হ্যাঁ, যাও, যাও। সাবধানে হ্যাঁ, যাও। ঘাবড়াবি না, একদম ঘাবড়াবি না। হ্যাঁ, যাও। বাবা, এরা সব মনে করেছে আমি একবারে কাঁচা খাবো। কাঁচা দেখিয়ে দেবো আজ আমি এদের দেখিয়ে দেবো যে ন্যাচারাল অ্যাক্টিং কাকে বলে। আচ্ছা, ঘড়ি শুভ ঢুকছে। শুভ ঢুকছে। এই শুভ ঢুকলো, আর পেছনে হচ্ছে বৌমা। আমি 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 এইখানটায় আরে না ধরতেরিকা দাঁড়িয়ে থাকলে তো হবে না। জয়া তো আমাকে বলেছে কাগজ পড়তে। হ্যাঁ, কাগজ। এই কাগজটা নিয়ে আমি চেয়ারটাতে মুখটা আড়াল করে বসবো। তারপর শুভ ঢুকে বলবে, বাবা আমরা এসেছি বাবা। আমি কোনো উত্তর দেবো না ওদের কথা। তারপর শুভ আবার মিনতি করে বলবে, বাবা তুমি ফিরে চলো বাবা, তোমাকে ছাড়া আমরা থাকতে পারছি না।
তখন এই চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে আমি ওদের মুখোমুখি দাঁড়াবো, একবার ফেস টু ফেস, অন্তর্ভেদী দৃষ্টি। ওরা একটু ভয় পাবে, আর ঠিক তখন এইভাবে আঙুলটা তুলে বলবো, আউট, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, গেট পেপার। তুমি আমাকে গেট আউট করছো কেন? আপনাকে নয়, আমি আসলে একটু না কেউ নেই, মানে আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি না একটু রিহার্সাল করছিলে? ও এসে গেছে নাকি? না, আসবে সময় হয়ে গেছে। ঠিক আছে, জয়া কোথায়? জয়া ভেতরে গেছে। তুমি খুব ভালো করে রোলটা মুখস্থ করো, ধরে রোল করবে। ওদের আসার সময় হয়ে গেল বোধহয়। এসে গেছে, তোমার ছেলে এসে গেছে। এই দরজা খোলা আছে, ভেতরে চলে আয়। এসো বাবা, এসো। কি তুমি এখানে? বাবা শুভ, ইনি হচ্ছেন তোমার অক্ষয় জেঠু, একদম বিদগ্ধ সজ্জন ব্যক্তি। প্রণাম করো। হ্যাঁ, আয়ুষ্মান। তুমি একাই গেলে বাবা? ও বলছিল যে তোমার সাথে বৌমা নাকি আসার কথা। বলো। এবার চলো আমরা চলে যাই। ওরা বাপ বেটা একটু কথা বলো। আচ্ছা, চলো আমরা চলে যাই। আপনারা কোথায় যাচ্ছেন? আরে আমরা তো আমাদের বাড়িতে যাচ্ছি। না কাকা, মানে আপনি যে ফোনে বললেন বাবা আপনার বাড়িতে আছে, আপনি আপনার বাড়ি যাচ্ছেন মানে আসলে আমরা তো সবাই ওনারই আশ্রয়ে আছি আর কি। এই অনাদি, আমরা আসি, বুঝলে? সন্ধ্যাবেলায় দেখা হবে, তোমরা বাপ বেটায় গল্প করো। হ্যাঁ, চলো এদিকে। বাবা তুমি এখানে একা রয়েছো? এই মনে হচ্ছে এ তো অন্য ডায়লগ বলছে। তুমি চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। যাক, এতক্ষণে ঠিক ডায়লগটা বলেছে। কাউকে কিছু না বলে তুমি হুট করে এরকম করে চলে এলে কেন বলো তো? তুমি জানো কি অবস্থা ওদিকে তুমি চলে আসার পরে? তুমি বাড়ি চলো বাবা। কি আউট মানে? আউট মানে গেট আউট। কি বলছো? গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট ফ্রম হিয়ার, গেট। কি? আরে শুভ এসেছে? এটা তুমি কেমন লোক বলো তো? আমাকে বলবে তো। আমি তো ভাবছি অক্ষয়দা, ভক্তিদা ওনারা এসেছেন। বাবা শুভ, হ্যাঁ ভালো আছো তো বাবা? হ্যাঁ। আর ওই ডলি, গুবলু ওরা কেউ এলো না? না, একটু অসুবিধা ছিল। আপনি? উনি সর্বজয়া মুখোপাধ্যায়। ও নমস্কার। পায়ে হাত দিয়ে প্রণাম করো। পায়ে হাত দিয়ে প্রণাম করো। থাক বাবা, বাবাকে করেছো তো? নদু, কিচ্ছু শেখাওনি। শেষ কবে তোমার কাছ থেকে প্রণাম পেয়েছিলাম আমি তো স্মরণ করতে পারছি না। তোমার কি মনে আছে বাবা? থাক, ওকে আর বিব্রত করো না। আমি পরে সব ঠিক করে নেব। ঠিক করে নেবে? পরে সব ঠিক করে নেবে? পারবে না সরোজয়া, পারবে না। ও একবারে পাকা বাঁশ হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওকে তুমি আর বেঁকাতে পারবে না। এই আপনি কে বলুন তো? ওই যে তোমার বাবা এক্ষুনি বললেন না, আমি সর্বজয়া মুখোপাধ্যায়। না সে ঠিক আছে, এই মাত্র আপনি বললেন না আপনি পরে সব ঠিক করে নেবেন, মানে কেন বলছেন? আর কোন দিকে বলছেন এগুলো কথাগুলো? হ্যাঁ আরে বাবা, ছেলেটা এখন খুব কথা শিখেছে, আর পরে সব জানতে পারবি। আগে দাঁড়া, তোর জন্য আমি কিছু জল খাবার। না আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। ও নদু, হ্যাঁ বলো। তুমি কিছু খাবে? আমি? না, ওই অবেলায় অত কিছু খেয়ে তো আমার একবারে গুরুপাক হয়ে গেছে গো, বদহজম, চোয়া ঠেকুর উঠছে। হ্যাঁ, তোমাকে আমি হজমের ওষুধটা দিতে ভুলে গেছি। খাওনি? হ্যাঁ ভুলে গেছি তো। সত্যি তোমাকে নিয়ে? না ঠিক আছে, আমি শোনো, আমি রাতে খেয়ে নেবো, রাতে খাবার আগে খেয়ে নেবো, হজমের ওষুধ খেয়ে নেবো। হ্যাঁ খেয়ে নেবো। বাবা উনি কি তোমাকে নদু বলে ডাকেন নাকি? কেন, এতে কি তোমার কোনো আপত্তি আছে? না সে ঠিক আছে। কে উনি? কতবার বলবো? উনি সর্বজয়া।
এই সর্বজয়াটা কে? একজন মহিলা। এই মহিলার সঙ্গে তোমার কিছু সম্পর্ক? এত খোঁজে তোমার দরকার কি বাবু? মানে আমার জানার দরকার নেই। উনি তোমাকে নদু নদু বলে ডাকছেন, আর আমার স্ত্রী ছেলে সবার নাম জেনে বসে আছেন, তুই দোকানি করছেন না। তুমি বলছো আমার জেনে দরকার নেই? দেখো শুভ, আমি হচ্ছে একজন ইয়ে মানে ওই কি বলে সাবালক। মানে সাবালক, হ্যাঁ। তাই আমার একটা প্রাইভেট লাইফ থাকতেই পারে। উনি কি এবারই মালিক? তার মানে মানে তুমি এখানে ভাড়া আছো, মানে পেইং গেস্ট আছো? না 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 না, কোনোটাই। তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ বাবা। আই এম নট আনসারেবল টু ইউ, নট। তাছাড়া এত কৈফিয়ত চাওয়ার তুমি কে? হ্যাঁ, তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? তুমি আগে কোনোদিন এইভাবে আমার সঙ্গে কথা বলোনি। দেখো, আগে কোনোদিন এইভাবে তোমার সঙ্গে কথা বলিনি বলে যে ভবিষ্যতেও বলতে পারবো না এইরকম কোনো চুক্তিপত্র তো তোমার সঙ্গে আমার হয়নি। হয়েছে? আস্তে কথা বলো বাবা। তুমি মিছে মিছে একটা সিন ক্রিয়েট করছো। সিন ক্রিয়েট করতে তুমি আমাকে বাধ্য করছো, তাই? কেন এরকম করছো বলো তো বাবা? আমার কষ্ট হচ্ছে। শোনো শুভ, শোনো একটা কথা তুমি তোমার দুটো কান খুলে শুনে রাখো। আমি কিন্তু এর একটা হেস্তনেস্ত চাই। হ্যাঁ। কি হয়েছে আমাদের মধ্যে? কাউকে কিছু না বলে হুট করে বাড়ি থেকে চলে এলে। তুমি জানো তুমি চলে আসার পর ওদিকে কি অবস্থা? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মানে আর বাড়িতে কি অবস্থা জানো? তোমার বৌমা ওদিকে। বাবা থাক শুভ, ওই কথাটা আমার সামনে আর উচ্চারণ না করলেও চলবে। বৌমা? বৌমা? হ্যাঁ, দাদু ভাইয়ের জন্য আমার মুখটা ফেটে চায়। দাদু ভাইয়ের জন্য, তোমার জন্য আমার কষ্ট হয় শুভ। কিন্তু কি জানো শুভ, তোমার স্ত্রী ডলি যা বলছেন, যা করছেন, সেটাই তো তুমি নির্বিচারে মেনে নিচ্ছ। না না না, আমাকে বাধা দিও না, বলতে দাও আমাকে। দেখো 2 বছর হলো আমি রিটায়ার করেছি, 2 বছর। কিন্তু এই রিটায়ার করার অনেক আগে থেকে আমার এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমার হাতে দিয়েছিলাম। কিন্তু আমি কি দেখলাম? আমি দেখলাম তোমার স্ত্রী আমার অস্তিত্বকেই অস্বীকার করতে চাইছে, আমার অস্তিত্বকে, এবং সেটা চাইছে তোমারই প্রচ্ছন্ন মদতে। এসব কি বলছো বাবা তুমি? তুমি বলো, আমি তোমার কোনোদিন অসম্মান করেছি? আর তুমি ওর কথা বলছো? ও তোমার সেবা যত্ন একটু ঠিক করেছে? কি বললে তুমি? সেবা যত্ন? সেবা যত্ন? বাবা বাজার যেতে হবে, বাবা জল খাবার দেওয়া হয়েছে, বাবা রোজ রোজ কাটা পোনা খেতে আমার ভালো লাগে না। এইরকম কয়েকটা কাটা ছেঁড়া কথা ছাড়া তিনি তো আমার সঙ্গে কোনো কথাই বলতেন না। আরে বাবা, তর্ক করতে হলেও তো হাতে সময় থাকা দরকার। সেই সময়টা তার কই? সারাদিনই তো সেটার ছেলেকে নিয়ে ব্যস্ত। স্কুল, টিউশন, সুইমিং ক্লাস, ড্রয়িং ক্লাস, যোগা ক্লাস, এই সমস্ত নিয়েই তো সেবা। আসলে খাবারটা করতে একটু দেরি হয়ে গেল। ছেলে নিশ্চয়। মাফ করবেন, আমি কিছু খাবো না। কেন রে, শরীর খারাপ নাকি? আমার কিচ্ছু হয়নি, আমার ইচ্ছা করছে না, আমি তাই খাবো না। থাক, তাহলে আর তোকে শুধু আমি জোর করবো না। নদু। হ্যাঁ বলো। তোমাকে 1 চুমুক চা দেবো? হ্যাঁ, 1 চুমুক। না, চাও খাও, ভালো লাগছে। ও ছেলে, তুই যা, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। শুনুন, আমার বাবার সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাকে তুই করে কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে? কি হয়েছে? ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। স্ট্রেঞ্জ বাবা, চিনি না জানি না এরকম একজন মহিলার সামনে তুমি আমাকে ধমকাচ্ছ। শুভ, তুমি এরকম করো না নদু, তোমার শরীর খারাপ হলে আমি কি করবো বলো? এই শুনুন, আগে নদু করবেন না তো। আমার বাবার একটা ভদ্র নাম আছে, নদু। আচ্ছা, নদু নামটা যে অভদ্র নাম, এটা তোকে কে বললো? আবার কিন্তু আপনি আমাকে তুই করছেন। চুপ, চুপ করে বস। মানে মা ছেলেকে তুই তুকারি করবে না, তুমি আপনি মা বলে? বাবা, এটা কি হচ্ছে? হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এর পরে হবে, বুঝতে পেরেছো? এর পরে শোনো শুভ, দেখো
তুমি করে বলছি কিন্তু নদু না না না, মানে অনাদি। আমি আর অনাদি আমরা কত দিনের বন্ধু। বন্ধু? আপনাকে কখন আমি আগে দেখিনি, আমি কখনো মনে পড়ছে না আপনাকে দেখেছি বলে। আমার বন্ধু আমরা কত, আমি গেছি তোমার বাড়িতে, তুমি তখন এইটুকুনি ছেলে। আমি তো তখনই ওকে বারবার বলেছিলাম ছেলেকে কড়া শাসনে রাখো, এত প্রশ্রয় দিও না। ঠিক বলেছিলে, ঠিক বলেছিলে তুমি। তার ফলই তো আজ আমি ভোগ করছি। পাড়া প্রতিবেশী সবার কাছে আমি মুখ দেখাবো কি করে? কেন তোমার আবার কি হলো? লজ্জা করছে না বাবা? হ্যাঁ, একজন মহিলার সঙ্গে তোমার একটা শুভ কি বলছো তুমি? ছেলে তুমি কিন্তু অনেকক্ষণ ধরে না অনেক আজে বাজে কথা বলে গেছ। কি দেখলে তুমি আমাদের সম্পর্কের মধ্যে খারাপ? হ্যাঁ, আচ্ছা একটা ছেলেতে বন্ধুত্ব হতে পারে, আর একটা ছেলেতে আর একটা মেয়েতে বন্ধুত্ব হলে সেটা দোষের হয়ে গেল। শকুন বুঝলে, এসব হচ্ছে শকুনের দল। যতই ওপরে উড়ুক না কেন, ওদের নজরটা থাকে ঠিক সেই ভাগারে। একা পেয়ে খুব সুবিধা হয়ে গেছে না বলো দুজনের? যা খুশি বলে যাচ্ছ। কেন তুমি তো তোমার অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে এখানে নিয়ে আসতে পারতে, আনলে না কেন? হ্যাঁ দেখো শুভ, ওনাকে ভালো মানুষ পেয়ে না এতদিন তোমরা যা খুশি তাই করে দিয়েছো, আর সেটা আমি হতে দেবো না। আচ্ছা, এখন থেকে তাহলে ওনার দায়িত্ব আপনি নিচ্ছেন? না 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 না, উনি নিচ্ছেন না, এই দায়িত্বটা আমি ওনাকে দিচ্ছি, বুঝতে পারছো? বাহ বাহ বাহ, তাহলে ব্যাপারটা তাহলে আইনসম্মত করে নাও। ইয়েস, রাইট ইউ আর, আইনসম্মত ব্যবস্থাই আমি নেবো। এই জয়া শোনো। আচ্ছা তুমি চুপ করো না, আমি দেখছি তো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, দেখো শুভ, আমার মনে হয় কি তোমাদের দুজনের এখন আলাদা থাকাই ভালো। জানার পর ডলি মানে? আরে বাবা, ডলির কথা বাদ দাও, তোমার বাবাই চাইছেন না তোমার সাথে থাকতে। আর জানো তো, মাঝে মাঝে না দূরে গেলে সম্পর্ক ভালো হয়। আচ্ছা, দূরে গেলে সম্পর্ক ভালো হবে কিনা আর জানি না, কিন্তু ওই বাড়িতে ওনার না যাওয়াই ভালো। কি বলছো? না না, কি বলছে শোনো, আমার বাড়িতে আমি যা। তুমি বসো, আমি কথা বলছি, একদম চেঁচাবে না, বসো। আচ্ছা হ্যাঁ, বল। দেখো শুভ, আমরা ঠিক করেছি আমরা না এবার ওই কলকাতার বাড়িতে গিয়ে থাকবো। আচ্ছা হ্যাঁ, ওই বাড়িতে আমি আপনাকে অ্যালাউ করছি না, ওই বাড়িতে গিয়েই থাকবো। নদু বলো, তুমি কি আর বাড়িটা শুভ নামে লিখে দিয়েছো? পাগল না পেট খারাপ? হ্যাঁ, পরোক্ষভাবে আমার ওপর চাপ এসেছিল ওই বাড়িটা ওদের নামে লিখে দেওয়ার জন্য, কিন্তু ওই কাঁচা কাজটি তো আমি করিনি না। শুভ যেভাবে বললো আমি ভয় পেয়ে গেছিলাম। শোনো শুভ, আমরা ওই বাড়িতেই যাবো। অনাদি তোমাকে উকিলের নোটিশ পাঠাবে, তোমাকে ওই বাড়ি ছেড়ে দিতে হবে। বাবা, তুমি আমার বিরুদ্ধে মামলা করবে নাকি? ওরে বাবা, মামলা নয় রে বোকা ছেলে, নোটিশ। আর তোমরা যদি নিজের থেকে বাড়ি ছেড়ে দাও, আমরা শুধু মামলাটা আমরা করতে যাবো কেন? এই অবস্থা আমি কোথায় গিয়ে উঠবো ছেলে বউ নিয়ে? তাছাড়া ওই বাড়িতে আমি বড় হয়েছি ছোট থেকে, আমার মায়ের স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে ওই বাড়িতে। আর ওই বাড়িতে সেন্টিমেন্টাল কথাবার্তা। আদিক্ষেতা, বুঝতে পেরেছো? সব হচ্ছে আদিক্ষেতা। বাবা মা বেঁচে থাকতে কেউ খোঁজ নেয় না, খবর নেয় না, মরে গেলেই একেবারে যেন দরদ উতলে উঠছে। মালা দাও, ধূপ জ্বালাও, কত কথা। হ্যাঁ, শোনো শুভ, ওই বাড়ি তোমাদের ছেড়ে দিতেই হবে, আমরা ওই বাড়ি থেকেই উঠবো। হ্যাঁ, তাছাড়া উঠবো বললেই তো আর হুট করে ওঠা যায় না। তা যায় না, বাড়িটা নতুন করে রং করতে হবে, নতুন সব পর্দা দিতে হবে। বলো, আচ্ছা তুমি তো কলকাতায় ফোন করেছিলে। কলকাতায় ফোন করেছিলে, আমি তো কলকাতায় ফোন করেছিলাম। কদিন লাগবে? ওরা বললো যে তিন দিনের মধ্যে ওরা একবারে নোটিশ জারি করতে হবে, বুঝতে পেরেছো? 3 দিনের মধ্যে। তবে বুঝলো সরোজা, এরা যদি বাড়ি ছাড়তে রাজি না হয়, তখন তো আমাকে থানা, পুলিশ, কোর্ট কাছারি, মামলা মকদ্দমায় সব তো করতে হবে, তাই না? নোটিশ পাঠাবার দরকার নেই বাবা। হ্যাঁ, নোটিশ পাঠাবার দরকার নেই, তাই না? ও বাড়ি আমি এমনিতেই ছেড়ে দেবো। হ্যাঁ, আমাকে শুধু কটা দিন সময় দাও। তা বাড়ি ছেড়ে দিয়ে কোথায় গিয়ে উঠবে শুনি? শ্বশুর বাড়িতে নাকি? অতটা নির্লজ্জ আমি নই। একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু বাবা, ছোট থেকে তোমাকে ছেড়ে তো কোনোদিন থাকিনি,
খুব কষ্ট হবে জানো আমার। গুবলুটার কি হবে জানি না, যে কান্নাকাটি করছে কোনোদিন। কি বললে? কি বললে তুমি? কি বললো? আমার দাদু ভাই, আমার দাদু ভাই আমার জন্য কান্নাকাটি করছে। আমার দাদু ভাই, আর তুমি এমন একটা অপদার্থ ছেলে যে তাকে সঙ্গে করে এখানে নিয়ে আসতে পারলে না। বৌমা বারণ করেছিল বাবা। তোমার বৌমার জ্বর বাবা, তুমি চলে আসার পর কান্নাকাটি করেছে, খায়নি, এখানে ওখানে ফোন করেছে। তারপর মুক্তি কাকার ফোনটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে পাঠালো যে বাবাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ, এটা একটা নতুন খবর পেলাম তোমার কাছ থেকে। বৌমা আমার জন্য কান্নাকাটি করছে। বৌমা আমার জন্য কান্নে। সর্বজয়া, এসব কি শুনছি আমি? এরা তো আমাকে দুর্বল করে দিতে চাইছে। দেখি, হঠাৎ প্রণাম করলে কেন? আমি আসছি বাবা। দাঁড়াও শুভ, দাঁড়াও, যাও একটু বিশ্রাম করে নাও। রাতের ট্রেনে তোমার বাবাও তোমার সাথে ফিরবে। থাক, এই কষ্টটা না করলে চলবে। আমি বলেছি আমি বাড়ি ছেড়ে দেবো। খুব ভালো ছেলের মতো কাজ করেছো, যোগ্য ছেলের কাজ। আরে বাবা, পুরো বাপ এদিক ওদিক ঘুরে বেড়াবে, লোকে কি বলবে? আপনি তো আছেন, আপনি রয়েছেন তো। আমি কি করবো রে? আমি তোমার বাবাকে ভালো করে চিনি না। চিনি না মানে? আসছেন কেন? আর এই যে বলেন বন্ধু একসাথে রয়েছেন। নাটক নাটক, তোমার বাবার সাথে তোমার আজকেই পরিচয় হলো। এইসব সবটা নাটক? হাজি পরিচয় বাবার সাথে? এই বাড়িটা আপনার না? আরে ছেলে, এই বাড়িটা আমার আর তোর ওই ভক্তি জেঠু। আচ্ছা। আর জয়া ও থাকে এখান থেকে বেশ খানিকটা দূরে। আসলে তোমরা আসছো বলে না, তোমার বাবার আবার অভিমান হলো, সেই তখনই প্ল্যান করলে এখান থেকে চলে যাবে। তখনই জয়ার মাথায় এলো, আচ্ছা যদি এমন হয়, কেমন? আমরা বুড়ো বুড়িরা যদি জোট বাঁধি, প্রতিবাদ করি, একত্রিত হয়ে বলি না, আমাদের এই অবস্থায়, বৃদ্ধাবস্থায় আমাদের বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। তোমরা বড় হওয়া পর্যন্ত যেভাবে তোমাদের মানুষ করেছি, আজকে আমাদের এই দ্বিতীয় শৈশবেও আমাদের ঠিক সেইভাবে মানুষ করতে হবে, সেইভাবে দেখাশোনা করতে হবে। আপনি এখানে কেন করে রয়েছেন? মানে আপনার ছেলে মেয়ে, তাদের উপর আপনার জন্য? আমি তো বিয়েই করিনি, আমি ভক্তি সর্বজয়া সবাই হচ্ছে একই গোত্রের, বুঝলে না? তোমার বাবা হচ্ছে একটা স্কোয়ার পেজ দিয়ে রাউন্ড হোল, বুঝলে না? ওর গর্তে চৌকো গজার আর কি। আরে ভাই, তুমি সংসারী মানুষ, হ্যাঁ? তুমি কেন আমাদের মধ্যে থাকবে? আর তুমি ফিরে যাও, ফিরে গিয়ে ওদের সাথে থাকো, ছেলে বৌমা সবাইকে আনন্দ করে থাকো, হ্যাঁ? আর বুঝলে শোনো, আমি বিশ্বাস করি আমাদের এই যৌথ পরিবারের মূল্যবোধ আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে এই জন্য যৌথ পরিবারের মূল্যবোধ। এই টুনটুনি টোনাটুনি সংসার আর থাকবে না, বুঝলে? আরে মাংস যে পচে গেল, বিরিয়ানি চাপাবি নে? হবে রে বাবা, সব হবে। কি বাবা শুভ? হ্যাঁ, তোমার কাঁধে ব্যাগ? রাতের ট্রেনে ওকে নিয়ে চলে যাচ্ছে। পাগল নাকি? কেন? আগে রাত্রে জম্পেস করে বিরিয়ানি খাওয়া হবে, তারপর ভক্তি, ভাই তোর কাছে আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। অক্ষয় বাবু আপনার কাছে। আমার কাছে? এই জয়া, তোমার কাছে, তোমাদের কাছে অনুরোধ হচ্ছে, যদি আমি যদি তোমাদের এখানে বরাবরের মতো থেকে তাহলে কি কোনো অসুবিধা হবে? না 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 না, হ্যাঁ, তোমাকে তো বলেছি আমরা কারোর কাছে কোনো অনুমতি নিয়ে এখানে আসিনি। এটা হচ্ছে আমাদের একটা নিউ স্টেশন অফ লাইফ। আর ওই মাস গেলে সরকারি পেনশন পাই, আমাদের মাধুকরীও নেই। কাজ করুন না,
চলো না সবাই গিয়ে আমরা একসাথে গিয়ে থাকি। সেটাও তো হয়। না রে, তা হয় না। অনেক বছর তো সংসারের পাকে ঘুরলাম, এখন এখানে এসেছি, দেখি না নতুন জল কিছু আবিষ্কার করা যায় কিনা। ও হো হো হো, বাপরে, হলো রে। আরে জয়া কি একটা মোচড় দিল রে। বাবা, তুই থাম তো। এই, এই, নদু, হ্যাঁ, বলো। তুই যা, কি হলো? চুপ। এ মা, কি হলো? কি হবে শুভ? কি হয়েছে? হ্যাঁ কি? আমি যে আবার ওকে নদু বলে ফেললাম। তবে কিন্তু এবার ডাকটা আমার খুব মিষ্টি লাগছে। বাবাকে নদু বলে ডাকছে আর সেই ডাকটা ওর মিষ্টি। দুস্তর পারাবার পেরিয়ে চঞ্চল মন চলে যায়, আপনাকে আমি কি বলে ডাকবো এবার? বন্ধুর পথে আছে বন্ধু। দুস্তর পারাবার পেরিয়ে চঞ্চল মন চলে যায়, বন্ধুর পথে আছে বন্ধু। মিশে গেছে জানা জানা, দুস্তর পারাবার পেরিয়ে চঞ্চল মন চলে যায়, বন্ধুর পথে আছে বন্ধু। মিশে গেছে জানা জানা, দুস্তর পারাবার পেরিয়ে। নমস্কার।